গোমাংস এলো একদম ওই ঠাকুরদার রবার্ট ক্লাইভের জন্য দুর্গাপুজো হচ্ছে যেখানে একদম। সত্যি কি জব চার্নক কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন? জোবাস চার্নক বলে একটি ইয়ং ছেলে ম্যাড্রাসে সেন্ট ফর জর্জেসে নামছে। অপূর্ব সুন্দরী মহিলা ছিলেন, তাকে সতীদাহ থেকে জব চার্নক নাকি বাঁচালো। এই হুগলি নদীর দুধারে এই কয়েক বছরেতে কত সতীদাহ হয়েছিল। যদি নারী বাঁচানোই ওনার যদি হতো তাহলে উনি আরো 100 জনকে বাঁচাতে পারতেন, কিন্তু বেঁচে বেঁচে ওই লীলাবতী ঘোষাল 24শে আগস্ট 1690, যেদিনটা নাকি কলকাতার জন্মদিন তথাকথিত, মুঘল সেনাপতি ওর এগেনস্টে মৃত্যু পরোয়ানা জারি করেছে সেই দিন 24শে আগস্ট। মির্জাফর ফার্স্ট কাজ যেটা করলো, এই 24 পরগনা, যার একটা পরগনা আমাদের ছিল, এই 24 পরগনাটাই রবার্ট ক্লাইভকে উপহার দিয়ে দিল। গোবিন্দপুর এবং সুতালুটা তার পরবর্তী সময় হয়ে উঠলো ইন্টারন্যাশনাল ট্রেডিং সেন্টার। মাত্র 1300 টাকায় সাবর্ণরা বেচে দিলেন কলকাতা। ঠিক, জায়গির দ্বারা কখনো জমির মালিক হয় না। এই প্রতাপকে বিভিন্ন হিস্টোরিয়ানরা বা লেখকরা বাঙালির স্বাধীন করবার একটা এইসব দেখাতে চেষ্টা করেছে। রবীন্দ্রনাথ তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তার ফরওয়ার্ডেতে। 1998 সালে 1300 টাকা আজ 3000 কোটি টাকা সম্ভবত। নবকৃষ্ণদেব 12খানা স্বর্ণালঙ্কার ভর্তি নৌকো সবকিছু নিয়ে এসে তৈরি করলেন শোভাবাজার রাজবাড়ি। সেই জমিটাও নাকি শোভারাম বসাকের জমি জোর জবরদখল করে নেওয়া। রবার্ট ক্লাইভ এসছে উদ্বোধন করতে বা চিফ গেস্ট হয়ে। জাত মানলো 3 সেন্ট। কে অ্যাকচুয়াল কলকাতাটা কতটুকু ছিল? 1608 সেই সময় এখানেতে কিন্তু 1000 ইউরোপীয় বসবাস করছে। ঔরঙ্গজেবের কানে যখন এই কথাটা গেল, ঔরঙ্গজেব তৎক্ষণাৎ তার নাতি আজিমুজ্জামান বাংলার সুবেদারকে বললো, সাবর্ণদের বলো ওই ফরমান যেন মানানো হয়। মির্জাফর পুরো কনস্পিরেসিটা, এটাতে ওনার কন্ট্রিবিউশন কতটা ছিল? অর হি ওয়াজ আ পাপেট দেয়ার অলসো? আসল কনস্পিরেটর হচ্ছে না দাদার দেন নবকৃষ্ণদেব, জগৎ শেঠ, উমিচাঁদ, কৃষ্ণচন্দ্র রায়, রাজবল্লভ, তাদের আর এদের লিডার নবকৃষ্ণদেব। কারণ নবকৃষ্ণদেবই রবার্ট ক্লাইভের মাথায় এই বদ বুদ্ধিগুলো সব ঢুকিয়েছিলেন। মানুষ বিচার করুক কোনটা ঠিক। আমি দেবশ্রী রায়চৌধুরী বলছি বলে যে সেটা ঠিক শেষ কথা হতে পারে না। মানুষ লজিক্যাল বিচার করুক। আমি শুধু মানুষের সামনে তথ্যগুলো দিয়ে দিলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমরা একটা হিস্ট্রি ওরিয়েন্টেড এপিসোড করব। কলকাতার ইতিহাস, কিভাবে তৈরি হলো কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা, এই 3 জনপদ কিভাবে এক হয়ে গিয়ে সৃষ্টি হলো এই কলকাতা শহরের। সত্যি কি জব চার্নক প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার? কোন কোন জিনিস আমরা ভুল জেনেছি? সত্যি কি মাত্র 1300 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছিল কলকাতা? এরই সঙ্গে আমরা জেনে নেব পলাশীর যুদ্ধের প্রকৃত ইতিহাস। কারা কারা এই ষড়যন্ত্রের রচয়িতা ছিলেন, কাদের জন্য বাংলার ইতিহাস সম্পূর্ণ অন্যভাবে রচিত হয়েছিল। তবে হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো যিনি জানাবেন সেই মানুষটি অত্যন্ত অথেন্টিক একজন মানুষ। আজকে বাংলার তথা কলকাতার ইতিহাস জানতে হলে যার কথা আমাদের মনে রাখতে হয়, তিনিই আজকের আমাদের অতিথি। প্লিজ ওয়েলকাম রায় দেবর্ষী গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী। তার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আমরা দেখছি আমাদের এপিসোডসে প্রচুর ভিউ হচ্ছে, কিন্তু সব মানুষ আমাদের সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। যত বেশি সাবস্ক্রাইবার হবে তত বেটার মানুষজনদের আমরা নিয়ে আসতে পারবো এবং আপনাদেরও ইন্টারেস্টিং এপিসোড উপহার দিতে পারবো। তাই আর দেরি না করে চলুন চলে যাই আজকের এপিসোডে। বিরাট পদবী, এত বড় পদবী কি কারণে? গঙ্গোপাধ্যায় হচ্ছে আমাদের পদবী, আর উপাধি হচ্ছে রায়, মজুমদার এবং চৌধুরী। সেই থেকে রায়, দেবর্ষী, গঙ্গোপাধ্যায়, মজুমদার, চৌধুরী। সর্বনাশ। আচ্ছা, এই বাকিগুলো ঠিক আছে, কিন্তু মজুমদার উপাধিটা কি কারণে পাওয়া যায়? মুঘল পিরিয়ডেতে যারা রেভিনিউ কালেক্টর ছিলেন তো তারা মজুমদার উপাধিটা একটা পেতেন। ও আচ্ছা 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 আচ্ছা। তুমি রিমার্কেবলি কাজ করে চলেছো মূলত কলকাতার ইতিহাস নিয়ে, এবং তোমাদের পরিবারের ইতিহাসই বিরাট। মানে এত এনরিচড ইতিহাস বোধহয় বাংলার আর কোনো পরিবারের নেই, এবং সেটাকে তুমি ওই সাবর্ণ সংগ্রহশালার মাধ্যমে সংরক্ষণ করার কাজ করেছো এবং করে চলেছো, এবং তোমার জন্যেই বোধহয় বাঙালিরা কলকাতার সঠিক ইতিহাস আস্তে আস্তে জানতে পারছে। আমরা যেটা জানি সেটা দিয়ে শুরু করি। আমাদের যা ধ্যান ধারণা সেটা হচ্ছে যে জব চার্নক এসে কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন ওই মোটামুটি 3 বছর আগে। তোমার রিসার্চ সম্পূর্ণ অন্য কথা বলে। তোমার রিসার্চ কি কথা বলে? সত্যি কি জব চার্নক কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, প্রথম প্রশ্ন আমি যেটা তোমাকে জিজ্ঞেস করব, তাহলে কলকাতা তাহলে কতটা পুরনো সাধারণ মানুষ জানে?
এই 300 বছর, 330 বছর, 333 বছর এইরকম। আমরা যদি ইতিহাস ঘাঁটি বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে ফাইন্ডিংসগুলো আমাদের সামনে তুলে ধরেছে, সেখানে আমরা দেখব যে কলকাতার ইতিহাস পিছোতে পিছোতে চলে যাচ্ছে রামায়ণ মহাভারতের কালে, অর্থাৎ লেটার ভেদিক পিরিয়ড। আচ্ছা। এবং সেখানেতে দেখা যাচ্ছে যে রামায়ণেতে বঙ্গদেশের বারবার কথা উল্লেখ হয়েছে এবং এখানে একটা এনরিচড সুসজ্জিত সুসংগঠিত সমাজ ব্যবস্থা রয়েছে, সেখানে রাজা রয়েছে এবং সেখানেতে এটা দশরথের কিংডমের আন্ডারেতে বঙ্গ রয়েছে দেখানো হচ্ছে, রামের বাবা দশরথের আন্ডারে এই কিংডম রয়েছে। বেশ। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আরো বিশদভাবে পাচ্ছি, সেটা হচ্ছে যে মহাভারতে দেখা যাচ্ছে যে বঙ্গদেশ বলেই দেখানো হচ্ছে এটা, এবং সেইখানে রাজা হচ্ছে চিত্রসেনা বা সমুদ্রসেনা, এদের দেখানো হচ্ছে ওখানে। এবং যারা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করছে এবং হাতির পিঠে করে যুদ্ধ করছে এবং ঘটোৎকচ এবং ভীমের কাছে তারা পরাজিত হচ্ছে। আচ্ছা। এবং আফটার আ ফিয়ার্স ব্যাটল, তো তার একটা বর্ণনা কিন্তু ওই মহাভারতের যুদ্ধে কিন্তু আমরা পাচ্ছি, যেটা বঙ্গদেশের রাজা চিত্রসেনা বা সমুদ্রসেনা করছে। আচ্ছা। তো এই অঞ্চলের কথা আমরা ওখানেতে পাচ্ছি। এরপরেতে আমরা যেটা পাই সেটা হচ্ছে আইতেরা ব্রাহ্মণা, সেখানেতে এই অঞ্চলের কলকাতা তার আশেপাশের অঞ্চল বা দক্ষিণবঙ্গের অঞ্চলে যে একটা সুসজ্জিত সমাজ ব্যবস্থা রয়েছে তার কথা আমরা পাচ্ছি। মানে তুমি ঐতরেয় ব্রাহ্মণের কথা বলছো। ওকে। তারপরেতে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে বুদ্ধিস্ট স্ক্রিপ্ট সংযুক্তা নিকাই। আচ্ছা। তো সেইখানেতে এই অঞ্চলের কথা রয়েছে। তারপর কালিদাসের রঘুবংশম, সেখানেতে এই অঞ্চলের কথা রয়েছে। দান্দিনীর দশকুমার চরিত্রম, সেখানেতে এখানকার কথা রয়েছে। তারপর রয়েছে লক্ষণ সেন ধৈর পাবানাদুতম, সেইখানেতে কি বলছে যে আমরা তো কলকাতাকে সিটি অফ প্যালেসেস অনেক পরে বলেছি, তিনি এই জায়গাটাকে সিটি অফ প্যালেসেস বলছেন। সিটি অফ প্যালেসেস কোন সময়? মানে বোধহয় মানে 400 সি এই সময়কার। কিন্তু সিটি অফ প্যালেসেস বলতে তো আমরা জয়পুর, রাজস্থান এগুলোকেই বুঝি। কলকাতাকেও তো সিটি অফ জয় বলা হয়েছে বা সিটি অফ প্যালেসেস পরবর্তী সময় ব্রিটিশ পিরিয়ডে বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে প্রায় 1600-1700 বছর আগে এই অঞ্চলটাকে সিটি অফ প্যালেসেস বলা হয়েছে। আচ্ছা। এবং তার মানে কি, যেমন সেই সময় মৌরিয়ান পিরিয়ডে পাটালিপুত্র একটা বিশাল একটা মহাজনপদ, এবং তার যে হিউয়েন সাং এর কাছ থেকে আমরা যে পাটালিপুত্রর যে ডেসক্রিপশন আমরা পাই, সে বিশাল অট্টালিকা বাড়ি, সেখানেতে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য হচ্ছে, সারা পৃথিবী থেকে মানুষ আসছেন, হিউয়েন সাং এসেও রয়েছেন। ঠিক সেইভাবে কিন্তু এই কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলেও কিন্তু এইরকম মানে সমাজ ব্যবস্থা সেখানেতে রয়েছে। হতে পারে সেইখানের নাম অন্য জায়গায় ছিল, জিওগ্রাফিক্যালি নাম যে কোনো কিছু হতে পারে। যেমন ধরো তোমার নাম সৌরভ, এবার তোমাকে তোমার ঠাকুমা বা মাসির একটা অন্য ডাক নামে ডাকে, কিন্তু মানুষটা তো তুমি এক, তাহলে জিওগ্রাফিক্যাল ল্যান্ডটা এক, নাম যাই হোক না কেন সেই সময়। যদি আমি ধরে নিলাম সেই সময় নাম পটাশপুর ছিল, পুরন্দরপুর ছিল, তাতে তো ল্যান্ডটা তো চেঞ্জ হয়ে যায় না। তো পরবর্তী সময় ক্যালকাটা হয়েছে, কলিকাতা ছিল, ক্যালকাটা হয়েছে, আবার কলকাতা হয়েছে। ঠিক আছে, তো এই জিওগ্রাফিক্যাল ল্যান্ডের যে বিস্তৃত যে বর্ণনা এই সমস্ত লিটারারি এভিডেন্সে আমরা পাচ্ছি, এটা তো একটা অ্যামেজিং। এবং তারপর দেখা যাচ্ছে ক্লডিয়াস টলেমি, তিনি তো ইন্ডিয়াতে কোনোদিন আসেননি, কিন্তু তিনি যে ম্যাপ করলেন জিওগ্রাফিয়াতে, সেখানে দেখা যাচ্ছে যে একটা পোর্ট তিনি দেখিয়েছেন, তার নাম হচ্ছে গঙ্গে বলে। আচ্ছা। পরাশর দাশগুপ্ত ফেমাস হিস্টোরিয়ান, উনি ওই বন্দরটাকে চন্দ্রকেতুগড় বন্দর বলে দেখিয়েছেন, আমাদের চন্দ্রকেতুগড়। আচ্ছা। এবং যেখানেতে দেখা যাচ্ছে যে বিদেশ থেকে, অর্থাৎ ইস্টার্ন রোমান এবং ওয়েস্টার্ন রোমান এম্পায়ার থেকে এবং সাউথ ইস্ট এশিয়া থেকে শয়ে শয়ে জাহাজ সেখানেতে আসছে এবং এখান থেকে সিল্ক নিয়ে যাচ্ছে, কারণ রোমান এম্পায়ারের মহিলারা ইন্ডিয়ান সিল্ক পরতে খুব ভালোবাসতেন। এবং সেই কারণেই বোধহয় আমরা ওই রোমান এম্পায়ারের মুদ্রা এইগুলো সমস্ত পাওয়া যায় আমাদের কালেকশনে, মানে তবে থেকেই আমাদের মধ্যে বিজনেস রিলেশনশিপ ছিলই। একদম। এবং আর্কিওলজি, এগুলো তো গেল লিটারারি এভিডেন্স আমি ধরলাম। এবার চলে আসি সেকেন্ড আর্কিওলজিক্যাল এভিডেন্স। 1955-এ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথম খনন কার্য করলো চন্দ্রকেতুগড়ে। 7খানা স্তর পাওয়া গেল এবং তলার স্তর থেকে 3টে কঙ্কাল পাওয়া গেল, এবং তার সঙ্গে অজস্র ট্রেড ট্যাবলেটস,
তার সঙ্গে কয়েন্স এবং ফিগারাইন্স পাওয়া গেল। একই সময় 1992-তে আবার ক্লাইভ হাউস, যেটা দমদমেতে ক্লাইভ হাউস, সেটা বলে রাখি এক সময় আমাদের কাছারি বাড়ি ছিল কিন্তু এই ক্লাইভ হাউস। ও আচ্ছা আচ্ছা। এবং হার্ট অফ কলকাতা বেথুন কলেজে একটা নতুন বিল্ডিং করার সময় খনন কার্য হলো, সেখান থেকে দেখা গেল যে সেম ওই সুঙ্গা পিরিয়ডের সব কয়েন্স এবং সিলস গুলো পাওয়া গেল, মানে এই হেদুয়ার বেথুন কলেজ, একদম ঠিক তাই। এবং একই পিরিয়ডের জিনিসপত্র সব পাওয়া গেল, এবং এইটা হচ্ছে কোন সময়কার মেনলি পাওয়া গেল, সুঙ্গা পিরিয়ড। আচ্ছা, কিছু কিছু মৌরিয়ান পিরিয়ডের পাওয়া গেল, কিন্তু সব থেকে বেশি পাওয়া গেল হচ্ছে সুঙ্গা পিরিয়ড। এবং পুষ্যমিত্র সুঙ্গাকে অশোকের নাথে বৃহদ্রথকে হত্যা করে যিনি প্রথম ব্রাহ্মণ ডাইনাস্টি ইন্ডিয়াতে নিয়ে এসেছিলেন, 2nd সেঞ্চুরি বিসি। তাহলে 2000 খ্রিস্টপূর্বাব্দ হলো। এইবার তাহলে দেখা যাচ্ছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং যে লিটারারি এভিডেন্স আমরা এতক্ষণ আলোচনা করলাম, দুটো যদি আমরা মিলিয়ে দিই, দেখো ডেটগুলো কিন্তু একভাবে মিলে যাচ্ছে। 2nd সেঞ্চুরি বিসি, ওপাশেতে মহাভারত এবং রামায়ণ এবং ওই রঘুবংশম, সমস্ত কিছু হচ্ছে ওই পিরিয়ডটাতেই হচ্ছে, খ্রিস্টপূর্বাব্দ। আর এপাশেতে কিছুটা সিইতে হচ্ছে, অর্থাৎ লেটার ঋগ্বেদিক পিরিয়ড থেকে গুপ্তা পিরিয়ড, এর মধ্যে এই সমস্ত লিটারারি এভিডেন্স গুলো এবং যে সিলস এবং ফিগারাইন্স গুলো হলো, সেইগুলো হচ্ছে 2nd সেঞ্চুরি বিসির সব এইগুলো হলো। অর্থাৎ এই অঞ্চল কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল, যা লিটারারি এভিডেন্স এবং আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে আমাদের সামনে উঠে এসেছে তথ্য, তার থেকে পরিষ্কারভাবে বলা যায় যে কলকাতা বা তার আশেপাশের অঞ্চল, যেখানে আজকে আমরা বসবাস করছি, আজকে গ্রেটার সিটি আজকে তৈরি হচ্ছে, মেগা সিটি তৈরি হচ্ছে, সেই অঞ্চল আজ থেকে 2000 বছর আগে আরবান সিভিলাইজেশন ছিল, এবং যেখানকে সিটি অফ প্যালেসেস বলা হচ্ছে। কিন্তু তাহলে ব্রিটিশ হিস্টোরিয়ানরা যে বারবার বলেছেন না যে এখানে কলকাতায় বেসিক্যালি বাঘ ভাল্লুক ঘুরে বেড়ানোর মতো, মানে একটা ওয়াইল্ড লাইফের মানে জঙ্গলের মতো একটা জায়গা ছিল, জলার জঙ্গলে ভর্তি একটা। এগুলো হচ্ছে সমস্ত মিথ্যা ইতিহাসের রটনা যেগুলো হয়েছে। 400 বছর আগে এইখানেতে একটা ওয়েল সিভিলাইজড সোসাইটি, স্ট্র্যাটেজিক লোকেশন ছিল বলেই আজকে ইউরোপিয়ানরা এখান থেকে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। আজকে যে কোনো ট্রেডিং কোম্পানি তারা একটা জায়গায় ব্যবসা বাণিজ্য করতে কোথায় যাবে, যেখানে তাদের লাভ হবে। যদি আর্মেনিয়ানস, পর্তুগিজ, ডাচরা এখানেতে ব্যবসা বাণিজ্য করছে, তখনও ব্রিটিশরা আসেনি। তাহলে ব্রিটিশরা যদি একটা জায়গায় জঙ্গল, মার্শিল্যান্ড, ওয়েস্টল্যান্ড, বাঘ ভাল্লুক নাকি ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতে কেন আসবে? তুমি আমাকে বলো তো। একটু লজিক দিয়ে চিন্তা করলেই আমরা এই জায়গাগুলো বুঝতে পারবো। আজকে যে কোনো ডাকাত, সাপোজ আমি ধরে নিলাম ডাকাত, তো সে কোন বাড়িতে সেখানে এটা ডাকাতি করতে যাবে? যেখানে ওয়েলথ আছে, সমৃদ্ধ বাড়ি। তাহলে সেখানে সমৃদ্ধশালী সেই জায়গা কলকাতা ছিল বলেই তো তারা এখানে আসবার জন্য লাফালাফি করছিল বা এসেছে। হ্যাঁ, কারণ তার আগেই অলরেডি ডাচরা চলে এসেছে, আর্মেনিয়ানরা চলে এসেছে, 1000 ইউরোপীয় বসবাস করছে সেই সময় কলকাতাতে, ব্রিটিশরা আসার আগে। আচ্ছা। The British were the 4th European community to come here, এবং সাবর্ণদের জমিদারিতে বা জায়গিরদারিতে সেখানে কলকাতা এবং তার আশেপাশে 1000 ইউরোপীয় বসবাস করছে। তাহলে ওই 400 বছর আগে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, মার্শিল্যান্ড ব্রিটিশরা এলো তৈরি করে দিল, এই সমস্ত হচ্ছে জাস্ট মিথ্যা রটনা এবং মানুষকে বোকা বানানো হয়েছে এতদিন। আচ্ছা, এবার আমি দুটো জিনিসকে ইন্টারলিঙ্ক করতে করতে যাব, যার জন্য দুটোর আগেই মুখবন্ধটা করে নেওয়া দরকার। এই অবধি আমরা এসে কলকাতাকে একটু পজ বাটনে রাখি। এবার আমরা চলে আসি সাবর্ণদের ইতিহাস। ঠিক তাই, সাবর্ণদের বেসিক ইতিহাস। সাবর্ণদের আমরা যেটুকু জানতে পারছি, তোমাদের মানসিংহের গুরুদেব তোমাদের পূর্বপুরুষ ছিলেন, রাইট? তো সেইখান থেকে পরবর্তীকালে এই যে গুরুদেব, তিনি বোধহয় বাল্যাবস্থায় নিজের সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং বারাণসীতে সেটেল করেছিলেন। পরবর্তীকালে মানসিংহের সঙ্গে তার দেখা হলো এবং তিনি মানসিংহকে অনুরোধ করলেন যে আমি আমার সন্তানকে ছেড়ে এসেছি, তুমি তাকে খুঁজে বের করবে এবং তার কোনো একটা ব্যবস্থা করে দেবে। মানসিংহ এলেন এবং এখানে এসে তখন যে ওই কেদার রায়, প্রতাপাদিত্য, এদের সবাইকে এক অর্থে শায়েস্তা করলেন বা পরাজিত করলেন, এবং তারপর তিনি ফাইনালি তোমাদের সেই পূর্বপুরুষকে খুঁজে বার করলেন, যার হাত দিয়ে এই বিরাট সাবর্ণ রায়চৌধুরী বংশের প্রতিষ্ঠা হলো, তাই কি? দেখো, 980 AD থেকে আমাদের বা সি থেকে আমাদের ফ্যামিলির
ইতিহাস বঙ্গদেশে শুরু হচ্ছে। তুমি যেটা বললে সেটা 16th সেঞ্চুরির, আমি আরো 600 বছর এগিয়ে গেলাম, পিছিয়ে গেলাম। আচ্ছা। ঠিক আছে। তো দক্ষিণবঙ্গের একজন রাজা হচ্ছেন আদিসুর। আদিসুর কিন্তু একটা পোস্ট, তো বিভিন্ন আদিসুরকে আমরা বিভিন্ন শতাব্দীতে পাই। তো ইনি হচ্ছেন 10ম শতাব্দীর আদিসুর। বেশ। তো সেই সময় বঙ্গদেশে বুদ্ধিজম ওয়াজ অন আ রাইজ, এবং সেই সময় যারা ব্রাহ্মণরা এখানে ছিলেন তারা সেইভাবে বৈদিক রিচুয়ালস গুলো পালন করতো না। তো তিনি ঠিক করলেন যে এই জায়গাটা আমি একটু রিফর্মস করব। তো তিনি তার শ্বশুর বাড়ি কানাউজে ওনার শ্বশুরের কাছে বললেন, আমাকে ভারতের শ্রেষ্ঠ 5 জন ব্রাহ্মণকে আমার কাছে পাঠানো হোক। তো সময়টা হচ্ছে 980 AD। তো সেই মতন কানাউজের রাজা পাঠালেন 5 জনকে, হর্ষ, ছন্দ, দক্ষ, বট্টনারায়ণ এবং বেদগর্ভ, এই 5 জনকে পাঠালেন। তার সঙ্গে তাদের সঙ্গে 5 জন অ্যাটেন্ডেন্ট যারা ক্ষত্রিয়, তাদের বডিগার্ড। তো এই যে বেদগর্ভ, যিনি আমাদের পূর্বপুরুষ, সবাই হচ্ছে যারা উপাধ্যায় ক্লাসের ব্রাহ্মণ। এই বেদগর্ভ ছিলেন সেই সময় গুজরাটের সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত। ও আচ্ছা। এবং 1026-এ যখন সুলতান মাহমুদ যখন সোমনাথ মন্দির আবিষ্কার করে, তিনি সামনে থেকে যুদ্ধ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। ও তাই? তো আমরা হচ্ছি সেই মানুষের বংশধর। তো এই বেদগর্ভ বা বাকির 4 জন এবং 5 জন যারা এলেন, এসে তারা একটা যজ্ঞ করলেন, পুত্রষ্টি যজ্ঞ করলেন, এবং আদিসুর তাদের বললেন যে আপনারা বা আপনাদের ছেলেমেয়েরা যদি এখানেতে থেকে সেটেল করে যায়, আমি তাদের বিভিন্ন জায়গায় আমি বসতি স্থাপন করে দিচ্ছি, তাহলে আমরা চাই যে আপনাদের কেউ না কেউ উত্তর পুরুষেরা বাংলাদেশে থেকে যাক। তো সেই মতন গাঙ্গুর গ্রাম, গাঙ্গে উপত্যকার গাঙ্গুর গ্রামেতে এই বেদগর্ভ ফিরে চলে গেলেন, ওনার ছেলে হল বা এদের সেই জায়গাতে বসতি স্থাপন করতে দেওয়া হলো। তো এই উপাধ্যায় যারা গাঙ্গুর গ্রাম বা গাঙ্গে উপত্যকায় রয়ে গেলেন, তারাই হয়ে গেল গঙ্গোপাধ্যায়। যারা মুখ্য এতে রইল তারা হয়ে গেল মুখোপাধ্যায়, যারা চটির দায়িত্বে তারা চট্টোপাধ্যায়। চটি মানে কি? চটি জুতো নিশ্চয় নয়, চটি মানে সরাইখানা, ইন। যারা ওই সরাইখানার বা ইনের দায়িত্বে রইলেন তারা হচ্ছেন আমাদের পূর্বপুরুষরা, চট্টোপাধ্যায়রা। বেশ ভালো কথা। তারপর কি ঘটলো? এইবার এরা তো এখানে রইতে শুরু করলেন, এবং এরা প্রত্যেকেই মানে যারা বর্তমানে রাঢ় বঙ্গে আজকে আমরা যারা রয়েছি, আমাদের পূর্বপুরুষ কিন্তু এই 5 জন ব্রাহ্মণ আর বা 5 জন ক্ষত্রিয় যারা এখানেতে দত্ত, ঘোষ, গুহ, মিত্রি আর দত্ত, তো এরাই হচ্ছে মানে যারা কায়স্থ। আমরা ক্ষত্রিয়কে এখানে এসে কায়স্থ, বেসিক্যালি ওই কৌলিন্য এদের দুজনের মধ্যেই রয়েছে। তো এই রাঢ় ভূমিতে আজকে আমাদের সবাইকারই পূর্বপুরুষ ওই কানাউজ থেকে আসা 10th সেঞ্চুরিতে এই 10 জন মানুষ। যাই হোক, এটা বেশ একটা ফ্যাসিনেটিং ফ্যাক্ট, যেটা অনেকেই আমরা জানি না। এরপরে তো এই সব কটা পরিবারেরই এখানে বঙ্গদেশে বিভিন্ন জায়গায় তারা থাকতে শুরু করলো, এবং সবাই হচ্ছে স্কলার্স। তারা বিভিন্ন স্ক্রিপচার্স লিখছে, তারা বিভিন্নভাবে তাদের জীবনযাপন করছেন, এবং সবাই জ্ঞানী গুণী মানুষ ছিলেন। এবার আমাদের বেদগর্ভ যে আমাদের যিনি, তার এরপরেতে আমি 18তম পুরুষে চলে আসছি। তিনি যদি এক হয়, আমি 18তম পুরুষে এবার চলে আসছি। তিনি হচ্ছেন পরমেশ্বর গঙ্গোপাধ্যায়, যাকে বাংলা সাহিত্যের ইতিহাসে কবীন্দ্র পরমেশ্বর হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং বিখ্যাত মানুষ ছিলেন। 1515 খ্রিস্টাব্দে হুসেন শাহর আমলে চট্টগ্রামে বসে উনি রচনা করলেন পরাগলি মহাভারত, কাশিরাম দাসের বহু বছর আগে, এবং যেটা বাংলায় মহাভারতের প্রথম বাংলা অনুবাদ। এবং তার ফ্র্যাগমেন্টেড কিছু পাতা শোনা যায় যে ঢাকা ইউনিভার্সিটির মহাফেজখানায় নাকি এখনো রয়েছে। আমি চেষ্টা করেছি সেটা যদি অ্যাক্সেস পাওয়া যায়, এখনো করে চলেছি, কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, কতটা কি হবে, কতটা কি রাখবে আমি জানি না। তো যাই হোক, তো এবং ওই চট্টগ্রামেতে যে জায়গায় বসে উনি রচনা, সেই জায়গাটার নাম হচ্ছে পরমেশ্বর তলা, এবং সেটা যা লোকেশন পেয়েছি সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে 117 কিলোমিটার পূর্বে আরো অবস্থিত, এবং সেখানে একটা বনের মধ্যে এখনো দোতলা শিব মন্দির রয়েছে, যেটা ওই পরমেশ্বর গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তো তার ছবিও আমি পেয়েছি সেটা। তো তার ছেলে হচ্ছে এবার
পঞ্চানন গঙ্গোপাধ্যায়। এবার কে এই পঞ্চানন গঙ্গোপাধ্যায়? তিনি হলেন মুঘল সম্রাট হুমায়ুনের বেস্ট ফ্রেন্ড এবং ওয়ার স্ট্র্যাটেজিস্ট, এবং মানে বেশ কয়েকবার শেরশাহর সঙ্গে তো রেগুলার যুদ্ধ হতো হুমায়ুনের, বেশ কয়েকবার শেরশাহর সৈন্যকে উনি সামনে থেকে লিড করে কিন্তু হারিয়েছিলেন। আচ্ছা। এবং হুমায়ুন ওনাকে শক্তি খান উপাধি দিয়েছিল বা শক্তি খাঁ, যার থেকে ওনার আর একটা অপর নাম হয় পাঁচু শক্তি খাঁ বা খান। এবং ওনাকে হালি শহরের জায়গিরদার বানিয়েছিলেন। হালি শহরের জায়গিরদার এবং মানে প্রথম জায়গির পাওয়া হচ্ছে আমাদের হালি শহর, এবং হালি শহরের আজকে যে ব্যাপ্তি, হালি শহরের আজকে যে তার কাঞ্চনপল্লী মানে কাঁচরাপাড়া, ঠিক আছে, ভট্টপল্লী, এই যে সব জায়গাগুলো, ভাটপাড়া, তো এই যে সব জায়গাগুলো, কুমারহট্ট, কুমারদের সেখানেতে বসতো, সেখানেতে টোল ছিল, তো এই জায়গাগুলো সমস্ত কিন্তু ডেভেলপ এই সময়তে করেছিলেন হচ্ছে এই পঞ্চানন গঙ্গোপাধ্যায় বা পাঁচু শক্তি খান। বেশ। এবার তার পুত্র শম্ভুপতি, তার পুত্র হচ্ছে জিয়া গঙ্গোপাধ্যায়। এই জিয়া গঙ্গোপাধ্যায় এবং পদ্মাবতীরই পুত্র হচ্ছেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, যিনি কালীঘাটেতে তার জন্ম, এবং জন্মের পর পদ্মাবতী দেবী মারা যান এবং জিয়া গঙ্গোপাধ্যায় ভারত বিখ্যাত সাধু কামদেব ব্রহ্মচারী রূপে মণিকর্ণিকার ঘাটে চলে গেলেন। তিনি হলেন মানসিংহের গুরুদেব। এবার এ পাশেতে বসন্ত রায় তো 1691-এতে লক্ষ্মীকান্তকে উনি যশোর স্টেট, কলকাতা তো ছিল যশোর স্টেটের আন্ডারে, তার দুজন মানে যে 12 ভূঁইয়া, যেটা আকবরের সময়, সেটা হচ্ছে বিক্রমাদিত্য এবং বসন্ত রায়, দুই ভাই। তাদের ছেলে হচ্ছে বসন্ত রায়ের মানে ভাইপো, বিক্রমাদিত্যের ছেলে হচ্ছে প্রতাপাদিত্য। তো এই বসন্ত রায় লক্ষ্মীকান্তকে 21 বছর বয়সে মহামন্ত্রী রূপে নিয়ে গেলেন হচ্ছে যশোর স্টেটেতে। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যানেকডোট যোগ করে রাখি, এই লক্ষ্মীকান্তর নামেই লক্ষ্মীকান্তপুর। ঠিক তাই। এবং এই প্রতাপ আর লক্ষ্মীকান্ত বয়সে একটু ছোট বড়, খুব মানে গভীর বন্ধুত্ব হয়ে যায়, এবং তারা এই বিক্রমাদিত্য, বসন্ত রায়, প্রতাপ এবং লক্ষ্মীকান্ত মিলে এই যশোর স্টেটকে বা এই 12 ভূঁইয়ার যে অংশটা, সেটাকে একদম প্রসপারাস করে তোলে। আকবর খুব খুশি হয়ে প্রতাপকে রাজা উপাধি দেন, রাজা প্রতাপাদিত্য বলা যায়। ঠিক তাই। এবং প্রতাপ রাজার মানে আকবরের পাশে বসে, এবং আকবর ওনাকে সেই অ্যাক্সেসটা দিয়েছিল প্রতাপকে। আচ্ছা। কিন্তু ব্যাপারটা হলো যেটা, সেটা হলো বিক্রমাদিত্য অসুস্থ হয়ে পড়লো এবং ঠিক করলো যে আমি ওর তার যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ভাগ করে দেবে ছেলে এবং ভাইয়ের মধ্যে। তো পূর্ববঙ্গটা দিল প্রতাপকে, আর এপাশের পশ্চিমবঙ্গের যে রায়দিঘি, যেটা ওনার ক্যাপিটাল ছিল বসন্ত রায়, তো সেটা পেল বসন্ত রায়, কলকাতা বসন্ত রায়ের আন্ডারে তার মানে। এবার বিক্রমাদিত্য মারা গেলেন। এই মারা যাওয়ার পরেই প্রতাপের মধ্যে একটা ক্যারেক্টারের চেঞ্জ এসে গেল, এবং যে আকবরের কাছ থেকে তার সব কিছু পাওয়া, রাজা উপাধি পাওয়া, যে আকবর তাকে স্নেহ করে পাশে বসিয়েছে, তার এগেনস্টে সে বিদ্রোহ ঘোষণা করে দিল এবং বলল আমি আজ থেকে স্বাধীন। শুধু তাই নয়, গঙ্গা জল নামক একটা তরোয়াল দিয়ে তার বিশেষ এক লোককে পাঠিয়ে এই রায়দিঘি ফোর্টে তার কাকা বসন্ত রায়কে হত্যা করা হলো। আচ্ছা, তলোয়ারটার নাম ছিল গঙ্গা জল। এবং একজন মুসলিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওনাকে হত্যা করার জন্য। তিনি বসন্ত রায়ের একদম কাছের মানুষ ছিলেন, কিন্তু রাজা অর্ডার দিয়েছে, তার কিছু করার নেই, এবং উনি তার কাছে গিয়ে একদম পায়ে পড়ে ওনার কাছে আশীর্বাদ নেন যে আমাকে এটা করতে পাঠিয়েছে, আমি কি করব। তো বসন্ত রায়, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটা পালন করো, তোমার দায়িত্ব রাজধর্ম তুমি পালন করবে, আমাকে মারতে পাঠিয়েছে, আমি আশীর্বাদ করছি, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি এ করো না বলে বসন্ত রায় মৃত্যুবরণ করলেন, এবং সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গলাটা কেটে দিল। তো এই ঘটনাটার পরেই লক্ষ্মীকান্ত প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠলো এবং প্রতাপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তার জন্মস্থান কালীঘাটে ফিরে এলো। বললো যেখানেতে মানে পিতৃতুল্য কাকাকে হত্যা করা হয়, সেটা সেই রাজনীতির সঙ্গে আমি নিজেকে বানিয়ে নিতে পারবো না বলে সমস্ত কাজের রেজিগনেশন দিয়ে কালীঘাটে ফিরে চলে এলো। এই ঘটনাটারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম হিস্টোরিক্যাল নভেল বউ ঠাকুরনীর হাট। এবং পরবর্তী সময়
এই প্রতাপকে বিভিন্ন হিস্টোরিয়ানরা বা লেখকরা বাঙালির স্বাধীন করবার একটা এইসব দেখাতে চেষ্টা করেছে। রবীন্দ্রনাথ তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তার ফরওয়ার্ডেতে, এই ইয়েতে। এবং আমরাও মনে করি যে প্রতাপ যদি মুসলিমদের এগেনস্টে বা মুঘলদের এগেনস্টেই থাকতো, তাহলে যখন বারোভূঁইয়া তাকে যখন রাজা উপাধি দিচ্ছে, বারোভূঁইয়ার আমি অ্যাডমিনিস্ট্রেটর, কার আন্ডারে সেটা? সেই তো মুঘলদের আন্ডারেতেই সে কাজ করছে। পরবর্তী সময় তার বোধোদয় হচ্ছে যে আমি মুঘলদের এগেনস্টে যাব, কিন্তু এতদিন ধরে তো তার যা কিছু সব কিছু তো মুঘলরাই তাকে দিয়েছে। আকবর হাত ঢেলে তাকে সব কিছু দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, সব কিছু দিয়েছে। তো আমি তার এগেনস্টে যাচ্ছি। শুধু তাই নয়, আমার নিজের কাকা যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আমি তাকে হত্যা করছি। কি মানুষ, কি পিশাচ! সেই প্রতাপাদিত্যের বিরুদ্ধে লক্ষ্মীকান্ত জেহাদ ঘোষণা করে ফিরে চলে এলেন রাজনীতি ছেড়ে কালীঘাট মন্দিরে এসে। তিনি 6খানা ভাষা জানতেন লক্ষ্মীকান্ত, এবং বেদজ্ঞ পণ্ডিত। তিনি সেখানে এসে আবার ধর্মকর্মে মন দিলেন, করলেন, মা কালীর সেবা করতে লাগলেন। এরপরের হচ্ছে আকবরের বিরুদ্ধে তো বিদ্রোহ ঘোষণা হয়েছে। এবার আকবর পরপর সেনা পাঠাচ্ছে বঙ্গদেশ প্রতাপকে দমন করবার জন্য। ভালো কথা। এবার 3-4 বার এই সৈন্য সামন্তরা আসছে, প্রতাপ প্রত্যেকবার জিতে যাচ্ছে যুদ্ধে, এবং ওর ঔদ্ধত্য আরো বেড়ে যাচ্ছে। এমনকি মেয়ে জামাইকেও ওর বিরুদ্ধে গিয়েছিল বলে জেলে পুরে দিয়েছিল। ঠিক আছে, তো এইরকম ঔদ্ধত্য বেড়ে যাচ্ছে। এইবার আকবর 1605-এ মারা গেলেন। এবার এলো জাহাঙ্গীর। সেই সময় মানসিংহ, যে আগে বাংলার সুবেদার একবার হয়েছিল, সে তখন রাজস্থানে রয়েছে। তো রাজস্থান থেকে তাকে বললো, তুমি তো বাংলার সব থেকে বেশি জানো, তুমি এক কাজ করো, তুমি এবার সৈন্য সামন্ত নিয়ে যাও প্রতাপকে দমন করতে। এইখানে বলা হয় জাহাঙ্গীরের, মানে এটার পেছনে নাকি একটা হিডেন এজেন্ডা ছিল। বেসিক্যালি বলা হয় যে মানসিংহের সঙ্গে জাহাঙ্গীরের সম্পর্কটা, ইকুয়েশনটা ততটা ভালো ছিল না, এবং মানসিংহের যেহেতু প্রচণ্ড প্রতিপত্তি ছিল সেই সময়, এবং সবাই খুব মানতো মানসিংহকে, যেমন লার্নেড লোক ছিলেন তেমন যুদ্ধ বিশারদ ছিলেন। তাই জাহাঙ্গীর এইটা যেমন বাংলা তিনি চেনেন বলেও পাঠিয়েছিলেন, এবং সম্ভবত তার মনে এই ভেস্টেড ইন্টারেস্টটাও ছিল যে এই যুদ্ধটা করে যদি মানসিং একে সাহায্য করতে পারে প্রতাপাদিত্যকে, তাহলে তার পক্ষে ভালো। আর যদি না পারে, প্রতাপ যদি হারিয়ে দেয় এবং মানসিং মারা যায়, তাতেও তার ক্ষেত্রে ভালো, কারণ তাহলে মানসিংয়ের এই যে প্রচণ্ড প্রতিপত্তিটা সেটা খর্ব হবে। এটা উইন-উইন হয়তো সিচুয়েশন। এটা তো রাজনীতির একটা অঙ্গ। আমি সেটাকে বেশি গুরুত্ব দিতে চাই না। তার কারণ হচ্ছে এই পিরিয়ডটাকে যারা ইতিহাসবিদরা, যারা মানে ওই পিরিয়ডটাকে আমাদের সামনে তুলে ধরেছেন, তারা নিজেদের মতন করে এগুলোকে সাজাতে চেয়েছেন। যেহেতু মানসিংহ হিন্দু, তাহলে মুসলিমে তাকে মারতে চাইছে, এরকম একটা গল্প তৈরি করে দাও। ঠিক যেভাবে কলকাতার গল্প বা আমাদের সম্পর্কে লেখা হয়েছে, এরাই তো লিখেছে সেম জিনিসটা। তো ওইটাকে আমি অতটা গুরুত্ব দিতে চাই না। তার কারণ হচ্ছে যে আকবরের সময় হোক, জাহাঙ্গীরের সময় হোক, বা পরবর্তী সময় শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময়ও যতজন পলিসি মেকার এবং প্রধান সেনাপতি ছিল, সবাই কিন্তু হিন্দু। সবাই হিন্দু ছিল, ঠিক আছে। অর্থাৎ তারা কিন্তু হিন্দুদের ওপর তারা কিন্তু বিশ্বাস করতেন, তাদের ওপর নির্ভরশীলতা ছিল তাদের। আবার ওপাশেতে দেখা যাচ্ছে রানা প্রতাপের প্রধান সেনাপতি মুসলিম, ঠিক আছে। তো এইটা উভয় দিকেই এটা হয়েছে। এটা না, আমি বলছি জাস্ট টু, মানে কি বলবো, টিপ দ্য স্কেল অফ পাওয়ার মেবি। তো যাই হোক, এবার এই মানসিংহ ছিলেন হচ্ছে লক্ষ্মীকান্তের পিতা কামদেব ব্রহ্মচারীর শিষ্য। এবার উনি যখন মণিকর্ণিকার ঘাটেতে এসেছেন, তখন গুরুদেবের সঙ্গে দেখা করলেন এবং গুরুদেবকে বললেন যে মহারাজ, আমি মহারাজ আমাকে পাঠিয়েছেন, সম্রাট পাঠিয়েছেন, আমি প্রতাপকে দমন করতে যাচ্ছি, তো আপনার আশীর্বাদ ছাড়া আমি এটা পূর্ণতা পাবো না। তো বললো, আমি তোকে আশীর্বাদ করছি, ওই পাপিষ্ঠ প্রতাপকে তুই দমন কর। বললো যে ঠিক আছে, আমি যদি সফল হই, আমি যদি প্রতাপকে দমন করতে পারি, তাহলে আমি কি গুরুদক্ষিণা আপনাকে দেব? এবার কামদেব ব্রহ্মচারী বললেন, দেখ, আমার তো সবই ছিল, আমি তো সব ছেড়ে আমি চলে এসেছি, তুই এক কাজ কর, তোর গুরু ভাই লক্ষ্মী ওখানেতে রয়েছে, তো কালীঘাট মন্দিরেতে রয়েছে, তুই যদি কিছু দেওয়ার থাকে গুরু ভাইকে দিস। এই কথোপকথন হলো, তারপরেতে চলে এলো, এবং সত্যি প্রতাপকে বন্দি করা হলো এবং দিল্লি যাওয়ার পথে সে মারা যায়। এইবার হচ্ছে কি, তাহলে এই অঞ্চলের দায়িত্ব একদম সঠিক মানুষকে দিতে হবে।
তো কালীঘাট মন্দিরে এসে লক্ষ্মীকান্তকে দেখে, মা কালীর বরপুত্র, তাকে দেখে একদম অভিভূত হয়ে গেলেন মানসিংহ। এবার মানসিংহ এবার লক্ষ্মীকে বললেন যে গুরুভাই, আমি তো বাবাকে কথা দিয়ে এসেছি যে আমার যা গুরুদক্ষিণা আমি আপনাকে দেব, তো আমি চাই আপনি এই জায়গায় রাজা হয়ে যান। এবং সেটা নিষ্কর রাজত্ব। হ্যাঁ, এবং লক্ষ্মীকান্ত বলল আমি একবার রাজনীতি ছেড়ে এসেছি, আমি আর প্রথম কথা হচ্ছে আমি তো ব্রাহ্মণ, আমি কি রাজা হতে পারি? আমি তো পারি না রাজা হতে। এবার মানসিংহ দেখলো কিছুতে রাজি হচ্ছে না, তখন বললো ঠিক আছে, আপনাকে রাজা হতে হবে না, আপনার বাসস্থান হালিশহর, সেখান থেকে এই অঞ্চল কালীঘাট মন্দির সহ এই পুরো এই এলাকা আমি আপনাকে নিষ্কর আপনার পায়ে আমি দিয়ে দিলাম, এবার আপনি যা পারেন করুন। এটা হলো। এবার এই সময়কালটা হচ্ছে 1608। আচ্ছা। তো লক্ষ্মীকান্ত এবার হয়ে উঠলেন তাহলে কলকাতার প্রথম জায়গিরদার, নিষ্কর জায়গিরদার, এবং গুরুদক্ষিণা হিসেবে তিনি পেলেন 24 পরগনার 8টি পরগনা, যার মধ্যে হালিশহর থেকে দক্ষিণে ওনার নামে যে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবারে, তো সেই এলাকা হুগলি নদীর পূর্ব পারে। তো যার মধ্যে হালিশহর থেকে তারপরেতে নিমতাবিরাটি, বেলগড়িয়া, তারপরেতে আমাদের সুতালুটা, তারপরেতে গোবিন্দপুর, কলিকাতা, এপাশেতে কালীক্ষেত্র, সরসুনা, বরিশা, এই সমস্ত কিছুই আসছে। এবং বলাই বাহুল্য এই সময়কাল যে 1608, সেই সময় এখানেতে কিন্তু 1000 ইউরোপীয় বসবাস করছে, তাই তখনই সেই সময়। এবং অর্থাৎ লক্ষ্মীকান্ত যখন দায়িত্ব নিলেন সেটা কিন্তু একদম মার্শিল্যান্ড নয়, সেখানেতে 1000 ইউরোপীয়রা নিশ্চয়ই বাঘ ভাল্লুকের সঙ্গে বসবাস করছে না। একটু লজিক দিয়ে চিন্তা করলেই এগুলো আমরা পাবো। 1570 সালেতে যখন সরস্বতী নদী বুঝে গেল, তখন এখানেতে গোবিন্দপুর এবং সুতালুটা তার পরবর্তী সময় হয়ে উঠল ইন্টারন্যাশনাল ট্রেডিং সেন্টার। এবং লক্ষ্মীকান্ত যেটা করলেন, বিভিন্ন পেশার মানুষকে বিভিন্ন দিকে নিয়ে এলেন, বারুইদের নিয়ে এলেন, বারুইপুর, ঠিক আছে। এবং দুখানা ক্যাশ ক্রপ এখানেতে হতে শুরু করলো। ক্যাশ ক্রপ কখন হয়? যখন ফুড ক্রপেতে তারা একদম পুরো সাফিসিয়েন্ট হয়ে গেছে, তারপর তখনই ক্যাশ ক্রপ। হ্যাঁ, একদম ঠিক আছে। দুখানা ক্যাশ ক্রপ, কটন এবং জুট, যেটার ব্যবসা বাণিজ্য করার জন্য ইউরোপীয়রা শয়ে শয়ে জাহাজ গোবিন্দপুর এবং সুতালুটার পোর্টে আসছে, সাউথ ইস্ট এশিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাহলে কোন সময়? 1608, 1610 সালে বরিশাতে শুরু হলো প্রথম দুর্গাপুজো। এই লক্ষ্মীকান্ত যেটা করলেন সেটা হচ্ছে প্রথম একটা প্যান জায়গির, অর্থাৎ হালিশহর থেকে কালীক্ষেত্র হয়ে বরিশা পর্যন্ত একটা পাকা রাস্তা তৈরি করলেন ফার্স্ট, পিলগ্রিমস রোড, রাইট, যেটাকে পুরাতন রাস্তা বলা হয়েছে, ব্রিটিশ পিরিয়ডে পিলগ্রিমস রোড বলা হয়েছে, যেটা চিতপুর রোড এবং ডায়মন্ড হারবার রোডের কিছুটা অংশ এই মুহূর্তে। তিনি কি করলেন? 1610 সালে থাকতেন হালিশহরে, কিন্তু বরিশা যেহেতু সব থেকে বর্ধিষ্ণু জনপদ এবং বসন্ত রায়ের খুব কাছের জায়গা, উনি তো বসন্ত রায়কে বাবার মতনই দেখতেন, তো এই বরিশাতে যেখানে উচ্চবর্ণ হিন্দু, নিম্নবর্ণ হিন্দু এবং ইসলামধর্মী মানুষদের বাস, তাদের জন্য, প্রজাদের আনন্দবর্ধনের জন্য শুরু করলেন তিনি এবং তার স্ত্রী ভগবতী দেবী দুর্গাপুজো। এবং সেটা কিন্তু একই চালচিত্রে দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিকের প্রথম পুজো। তার আগে কংসনারায়ণ যে 1590-তে যে পুজো করেছিলেন তাহেরপুরে, বা বাংলার একটা দুটো আরো পুজো শুরু হয়েছে, সেখানে সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে দুর্গাকে চণ্ডী রূপে, একক রূপে পুজো করা হচ্ছে। আচ্ছা। এই যে আমাদের উত্তর কলকাতার চিত্তেশ্বরী দুর্গা, তো সেটাও ওই পিরিয়ডেরই, এবং সেখানেও দেখা যাবে কিন্তু শুধু দুর্গা রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশটাই। এবং ওই মন্দিরের সেবায়ত কিন্তু আমাদের পরিবারের এখন কাশিরাম রায়চৌধুরী। আচ্ছা, ঠিক আছে। এবং না, কিন্তু এক চালায় যে সবাইকে, মানে মা দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিকের পুজো, এটা শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছিল না? তার 150 বছর আগে 1610 সালে বরিশা আটচালায় শুরু হচ্ছে এটা। এবং মজাটা দেখো, কার্তিক, তার আগে কার্তিকের 1610 সালের আগে কার্তিকের পুজো কারা করত? কার্তিকের পুজো হতো মেদিনীপুরে কিছু ট্রাইবাল বেল্টের মধ্যে, এবং সেখানেতে ছিল শ্যামবর্ণ ওয়ারিয়ার কার্তিক, মুরুগানের মতো, মানে দেবসেনাপতি। তাই এই 1610 সালে প্রথমবার দেখা যাচ্ছে যে শ্যামবর্ণ থেকে রাজপুত্র বেশে হয়ে গেল কার্তিকেয়। তো এই কার্তিক কে? লক্ষ্মীকান্ত। ও,
এই ট্রান্সফরমেশনটা হলো এই লক্ষ্মীকান্ত কার্তিকের, এবং তার সঙ্গে তার ভাই বোনেদের পুজো একই চালচিত্রে শুরু হলো 1610 সালে, 1757, 150 বছর আগে। এটা হলো সত্য ইতিহাস। ঠিক আছে, যে পুজো আজও আমাদের একইভাবে হয়ে চলেছে। হ্যাঁ, তোমাদের বোধহয় 8টা পুজো হয় আমাদের এই মুহূর্তে বরিশাতে 6টা বাড়িতে, নিমতাতে এবং বিরাটিতে মোট 8টা আমাদের দুর্গাপুজো হয়। একটা ফ্যামিলিতে 8টা দুর্গাপুজো, এটাও একটা মানে অনন্য নজির সারা পৃথিবীতে। এইবার তাহলে আমরা জব চার্নকের গল্পটা একদম ঠিক তাই। এরপরের একটা একদম ফ্যাসিনেটিং আমরা এরাতে ঢুকছি, যেটা হচ্ছে দ্য পিরিয়ড অফ চার্নক। তাহলে চার্নকের এই গল্পটা আমরা তোমাদের সেই পুরনো বৈঠকখানার জায়গাটায় বসে একদম পারফেক্ট। আচ্ছা, আমরা বুঝতেই পারছেন এসে পড়েছি এই মুহূর্তে এমন একটা জায়গায় যেটা মূর্তিমান ইতিহাস। মানে এই জায়গাটা কি তুমি বলো দেখি, আমি জানি বৈঠকখানা তোমাদের। এটা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড় বাড়ির দুর্গা দালানের একটা অংশ। তো এখন যেহেতু আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সময় আমরা এই জায়গাটাকে বৈঠকখানা বলে আমরা প্রচার করেছি, কারণ এইখানেতেই ছাত্রছাত্রীরা বা লেখক লেখিকারা বা আমরা যে ইন্টারভিউ করছি, এই জায়গাটাকে আমরা একটা সুন্দর ইতিহাসের একটা চলমান জায়গা হিসেবে আমরা তৈরি করেছি, বৈঠকখানা বলি আমরা এখন এটায়। তো এবং বলাই ভালো, এইখানেই কিন্তু 1939 সালে নেতাজি এসেছিলেন, যে জায়গায় আমরা বসে এই অনুষ্ঠান করছি। মাই গুডনেস, এখানে নেতাজি এসেছিলেন। নেতাজির সঙ্গে তোমাদের পরিবারের কানেকশন কি ছিল? নেতাজি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন সেই সময়, এবং সেই সময় আমার পূর্বপুরুষ সুধাংশু কুমার রায়চৌধুরী ছিলেন এই অঞ্চলের কংগ্রেসের লিডার এবং প্রথম সাউথ সুবারবান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আচ্ছা। তো ওনার সঙ্গে নেতাজির খুব ভালো বন্ধুত্ব ছিল, এবং নেতাজিকে আমরা আমাদের পরিবারের তরফ থেকে এই ঠাকুরদালান এবং এই অন্দরমহলের প্রাঙ্গণেতে আমরা সংবর্ধনা দিয়েছিলাম। আরে বাবা, আজকে সেখানেই আমরা আবার ইতিহাসের গল্পে আমরা মেতে উঠেছি। একদমই। আমরা এবার চলে আসি তাহলে জব চার্নকের গল্পটা। দেখো, একটা আফ্রিকান প্রবাদ রয়েছে, আনটিল ল্যান্ডস হ্যাভ দেয়ার ওন হিস্টোরিয়ানস, টেলস অফ দ্য হান্ট শ্যাল অলওয়েজ গ্লোরিফাই দ্য হান্টার্স। ঠিক। আর একটা স্যামুয়েল বাটলার ওনার প্রোজ অবজারভেশনসে বলছেন, গড ক্যানট অল্টার দ্য পাস্ট দো হিস্টোরিয়ানস ক্যান। সেই জিনিসটাই ঘটেছে কলকাতার ইতিহাস নিয়ে। এবং ছোটবেলা থেকে আমাদের সবাইকে বিভিন্ন গল্পের বই হোক বা তোমার ইতিহাসের বই হোক বা বিভিন্নভাবে আমাদের মাথায় ইন্ডাক্ট করা হয়েছে যে আমরা ব্রিটিশদের ঔরজাত একটা সোসাইটি বাঙালিরা, এবং ইংরেজরা না এলে নাকি আমরা সভ্য হতাম না, এবং কলকাতা তৈরি করলেন সেই মহান ভগবান মানুষ জোয়াস চার্নক। কিন্তু এটা যে ইতিহাস থেকে সত্যতা থেকে কত সহস্র যোজন মাইল দূরে, তো সেইটা আমরা ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি। কিন্তু আমরা যখন আমাদের বাবা জ্যাঠারা যখন আমাদের সত্য ইতিহাসগুলোর গল্প আমাদের বলতে শুরু করেছে, ছোটবেলা থেকে আমাদের একটা মাইন্ড তৈরি হয়েছে যে না, সত্য ইতিহাসটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। অনেক মিথ্যা ইতিহাস আমাদের সামনে এসেছে, আমাদের শেখানো হয়েছে, আমাদের বোঝানো হয়েছে যে ব্রিটিশরা ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশ, এবং আমরা সেই কলোনিয়াল হ্যাংওভারের মধ্যে আমরা আজও একদম ডুবে রয়েছি। এই জায়গাটা থেকে কিছু একটা লড়াই আমাদের শুরু করতে হবে, এবং সেইখান থেকেই আমার বাবা, আমার কাকা গোরাচাঁদ রায়চৌধুরী এবং অন্যান্যরা আমাদের পরিষদের যারা 1996-এ আমরা তৈরি করলাম সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ, আমাদের যে মেন বডি। এবং তারপর থেকে আমরা বিভিন্ন আমরা ডকুমেন্টস আমরা একত্রিত করতে চেষ্টা করলাম, এবং আমরা জন মেজরের সাহায্যে কলকাতা সুতালুটি গোবিন্দপুরের সেই প্রজাসত্ব হস্তান্তরের দলিলের কপি আমরা আনালাম ব্রিটিশ মিউজিয়াম থেকে। এবং তারপর মজার ব্যাপার হলো, ততক্ষণ পর্যন্ত সারা কলকাতা সবাই নাকি জোপচার্নকই নাকি ওই 3টে গ্রাম সুতালুটি গোবিন্দপুর কলকাতা 1300 টাকায় কিনে নিল, এই গল্প চলছে। ওই দলিল আসার পর দেখা গেল সেই ডেটটা জোপচার্নক মারা যাওয়ার 6 বছর বাদে 1698 10ই নভেম্বর। এইটা একটা সেই সময় আলোড়ন ফেললো যে না, জোপচার্নকের সঙ্গে কলকাতার সম্পর্ক তৈরি হচ্ছে না, তার জামাইয়ের সঙ্গে হচ্ছে না। কিন্তু জোপচার্নক তো এসেছিলেন বেসিক্যালি। হ্যাঁ, এইবার সেই গল্পে আসছি। এইবার আমরা তখন আরো গবেষণা করে 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 আলটিমেটলি 2001 সালে আমরা
কলকাতা হাইকোর্টের কাছে আমরা জনস্বার্থ মামলা দায়ের করলাম এবং সমস্ত আমাদের যে পিটিশনেতে আমরা একদম ইতিহাসটাকে আমরা তুলে ধরলাম। কি ইতিহাস আমরা তুলে ধরলাম? দেখা যাচ্ছে যে 1495 বিপ্রদাস পিপলাই লিখলেন মনসা মঙ্গল, সেখানেতে কলিকাতা বলে সেই উল্লেখ প্রথম পাওয়া যাচ্ছে। তারপর কি 1510 গুরু নানক এলেন কলকাতায়, তখন তিনি এই শক্তিপীঠ সারা তীর্থ করবে বলে বেরিয়েছেন এবং তিনি কলকাতায় এলেন কালীক্ষেত্র দর্শনে, এবং যে জায়গায় তিনি 7 দিন ছিলেন সেই জায়গাটা হচ্ছে বর্তমানে বড়বাজারের বারাসিক সাঙ্গাত গুরুদ্বারা, ওই জায়গাটায়, যেটা গুরু তেগ বাহাদুর 1666-এ ওনার স্মরণেতে ওটা তৈরি করে দেন। এবং সতপাল সিং এর লেখা গুরু নানকের বায়োগ্রাফি, যেটা পাঞ্জাবি ভাষায় লেখা, সেখানে পরিষ্কার লেখা রয়েছে গুরু নানক কলকাতা মে এসেছিলেন। আচ্ছা, 1510-এর তথ্য। এরপর 1596 আইনি আকবরীতে আবুল ফজল দেখাচ্ছেন যে এই অঞ্চল থেকে কতটা রেভিনিউ আকবরের দরবারে জমা পড়ছে। অর্থাৎ রেভিনিউ কোন জায়গা থেকে আসতে পারে? যেখানে একটা সুসজ্জিত সুসংগঠিত সমাজ ব্যবস্থা রয়েছে, যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য চাষবাস করছেন, যেখান থেকে মানুষ ট্যাক্স দিচ্ছে। যদি এটা জল বনাঞ্চল বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, তাহলে সেখান থেকে নিশ্চয়ই ট্যাক্স আসতো না। তাহলে এখান থেকে কত ট্যাক্স ওখানে জমা পড়ছে রাজকোষেতে, তার পূর্ণাঙ্গ হিসেব রয়েছে সেখানেতে। এটা 1596। 1608 সাল জাহাঙ্গীরের কাছ থেকে লক্ষ্মীকান্ত পাচ্ছেন এই 8টা পরগনার জায়গির। 1660 ডাচ ট্রাভেলার ভ্যান ডেন ব্রুক প্রথম এই অঞ্চলের ম্যাপ তৈরি করছেন, যেটা সার্টিফাইড বাই সার্ভেয়ার জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই সমস্ত ডকুমেন্ট আমরা কোর্টে প্লেস করলাম এবং জানতে চাইলাম দুটো প্রশ্ন: 24শে আগস্ট কি সত্যি কলকাতার জন্মদিন, বা যোগচার্ণক কি সত্যি কলকাতার জনক হতে পারেন? তার কারণ আমরা দেখালাম যে 1608 সালে যে লক্ষ্মীকান্ত জায়গির পেলেন, সেই সময় 1000 ইউরোপীয় এখানে বসবাস করছে, ভলিউমনাস ইন্টারন্যাশনাল ট্রেডিং সেন্টার। তারপর দেখা যাচ্ছে যে 1630 সাল, তখনও কিন্তু যোগচার্ণক জন্মায়নি, রেজা বিবির কবর, আর্মেনিয়ান চার্চ যে জায়গা, সেই জায়গায় রেজা বিবির কবর। এই রেজা বিবিকে তার হাজব্যান্ড হচ্ছে সুকিয়া, যার নামে সুকিয়া স্ট্রিট। বেশ, প্রথম ইউরোপীয় কবর কলকাতার মাটিতে। সালটা কত? 1630। তখনও যোগচার্ণক জন্মায়নি। তার 2 বছর বাদে যোগচার্ণক জন্মাচ্ছে এবং 1655 সাল নাগাদ, যখন ওর বছর 23-24 বয়স, তখন দেখা যাচ্ছে যে ফোর্ট সেন্ট জর্জ থেকে একটা ছেলে, একটা ব্রিটিশ ছেলে, ইয়ং ছেলে লুকিয়ে লুকিয়ে নামছে। এবং সেই সময় কি হতো, ওই যে পিপেগুলো থাকতো, মদের পিপে, তার ভেতরে ঢুকে তার পেছনে লুকিয়ে এরকম বিভিন্ন জায়গায় পালিয়ে যেত তারা চাকরির জন্য। তো সেরকম মাস্টার রোলে যার নাম নেই, সেরকম জোবাস চার্নক বলে একটি ইয়ং ছেলে ম্যাড্রাসে সেন্ট ফর জর্জ এসে নামছে। সালটা কত? 1655। 1649-এ লক্ষ্মীকান্ত মারা গেছেন। তার উত্তর পুরুষেরা, শ্রীমন্তরা, এরা ব্যবসা বাণিজ্য করছে এবং মানে জমিদারি সামলাচ্ছে আর কি, প্রজা পালন করছে। এবং সেই সময় আমাদের ক্যাপিটাল হলো হচ্ছে ওই ক্লাইভ হাউস, নিমতাবিরাটি। 1650 থেকে 1716 পর্যন্ত হচ্ছে এই জায়গায় 66 বছর হবে এবার। নিমতাবিরাটি আমাদের ক্যাপিটাল এবং ওই ক্লাইভ হাউস হচ্ছে আমাদের একটা কাছারি বাড়ি। তো লক্ষ্মীকান্ত মারা গেছেন, তারপর যোগচার্ণক আসছে কলকাতাতে। লক্ষ্মীকান্তের এই এত কর্মকাণ্ড হয়ে গেছে এবং এই লক্ষ্মীকান্তর সময় 1630 সাল, মানে যোগচার্ণকও জন্মাবার আগে, আবার দেখা যাচ্ছে এই জায়গাকার একজন সমাজপতি ছিলেন হচ্ছে দেবীবর। তিনি যেটা করতেন, যে ঠিক যেভাবে ইউরোপীয়তে ইন্ডালজেন্স হয়েছিল, অর্থাৎ পোপকে টাকা দিলে এই সমস্ত 7 খুন মাফ হয়ে যায়, ঠিক এইখানেতেও যত তুমি পাপ করো, তুমি যদি দেবীবরকে উপঢৌকন দিয়ে দাও, তোমাকে কৌলিন্য থাকবে। এবং শুধু তাই নয়, কৌলিন্য প্রথার 9টা অ্যাট্রিবিউট আছে, যেটা কিন্তু হেরিডিটারি নয়। কৌলিন্য তোমাকে অর্জন করতে হয় পড়াশুনোর মাধ্যমেতে। আচ্ছা, এই সময় কি করলো দেবীবর? বাবা কৌলিন্য, ছেলে পয়সা দিয়ে কৌলিন্য সার্টিফিকেট বের করে নিল। এবং কন্যাদায় পিতারা সেই সময় দেখা গেল, এবং এই নিয়ে বহু সিনেমা, বহু আমাদের লিটারেচারে রয়েছে, যে 300-400টা পরে বিয়ে করছে, খাতা থাকতো। এবং বছরে একদিন একটা বউয়ের বাড়িতে যেত এবং সেখানেতে তার বাড়ি থেকে সমস্ত গয়নাগাটি
সব নিয়ে সে যে এইভাবে বড়লোক হতে থাকলো। এই যে করাপশন, হিন্দু ধর্মের এই যে করাপশন, সেই করাপশনটা দেবীবরের সঙ্গে লড়াই করে বন্ধ করেছিলেন লক্ষ্মীকান্ত, এবং লক্ষ্মীকান্ত ওনার জমিদারিতে পলিগ্যামি ব্যান্ড করে দিলেন। আচ্ছা। এবং এইটা হচ্ছে 1630 সালের আশেপাশে, এবং উনি হচ্ছেন কলকাতার প্রথম সমাজ সংস্কারক। বেশ। তো এবং উনি এই যে ভগ্নকুলীন এই প্রথাটাও উনি চালু করলেন। তো এইভাবে উনি কিন্তু একদিকে যেমন রাজতন্ত্র সামলেছেন, একদিকে প্রজাদের কল্যাণ করেছেন, একদিকে এই অঞ্চলটাকে ডেভেলপ করেছেন, পাশাপাশি তিনি কিন্তু সমাজ সংস্কারক হিসেবেও সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চেয়েছেন। অর্থাৎ এই লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় বা রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী, তিনি হলেন আদি কলকাতার রূপকার। এবং উনি মারা যাওয়ার পর দেখা যাচ্ছে যে উপচার্যক 1655-তে আসছে, এবং তারপর একজন ব্রিটিশ যুবক এসছে, কোনো না কোনো চাকরি তো পেয়েই যাবে। তো তারপর দেখা যাচ্ছে বিভিন্ন চাকরি করতে করতে সময়কালটা এবার 1686, পাটনার কুঠিয়াল। তো সেই সময়তে উনি এই হুগলি নদী দিয়ে আসছেন, এসে দেখছেন যে এখানে তো আর্মেনিয়ান, পর্তুগিজ, ডাচরা ভলিউমনাস বিজনেস করছে কটন জুটেতে, সেগুলো বিদেশে তো সব ইউরোপে যাচ্ছে, অথচ ব্রিটিশদের কিছু নেই এখানে। তো বলছে এখানে যদি আমাদের ব্রিটিশদের কিছু থাকতো ভালো হতো। তো কিছু করার নেই, আবার ফিরে চলে গেলেন। 2 বছর বাদে আবার এলেন, এবার এসে নোঙর করলেন, ওপাশেতে খেজুরিতে, এপাশে খিদিরপুরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে চলে গেলেন। এরপর হচ্ছে 1690 সাল, হুগলি নদীর কুঠিয়াল হয়েছেন। এমন কিছু অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়লেন এবং নারী ঘটিত কেলেঙ্কারিতে। সেই সময় সে সিফিলিস রোগে আক্রান্ত। কেন সিফিলিস রোগে আক্রান্ত এটা বুঝে নিতে হবে আমাদের। তো ওই যে যোগচান্নকের বিবি, এই সব গল্পগুলো আমাদের সামনে কিন্তু ওই রকম ভাবেই এসেছে। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যদি লীলাবতী ঘোষালকে, এই লীলাবতী ঘোষাল হচ্ছে আরিয়াদহর যে ঘোষাল পরিবার, দেবী ঘোষাল যে পরিবার, এখন রিজু ঘোষাল, সেই পরিবারের কিন্তু ঠাকুমা। আচ্ছা। তিনি পাটনাতে থাকতেন এবং অপূর্ব সুন্দরী মহিলা ছিলেন। তাকে সতীদাহ থেকে যোগচান্নক নাকি বাঁচালো, বাঁচিয়ে তাকে বিয়ে করলো। আমার প্রশ্ন, এবং সেই জন্য নাকি যোগচান্নক একজন ভগবান হয়ে গেল, তারটা সতীদাহ থেকে কন্যাকে বাঁচিয়েছে, এইটা নিয়ে একটা গল্প হয়ে গেল, সিনেমা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আমার প্রশ্ন, তা উনি তো পাটনাতে ছিলেন এবং পরবর্তী সময় হুগলিতে এলেন। এই হুগলি নদীর দুধারে এই কয়েক বছরেতে কত সতীদাহ হয়েছিল, যেটা তিনি নেভাল কমান্ডার হিসেবে তার চোখের সামনে ঘটেছে। ওই আর দ্বিতীয় কোনো নারীকে তো উনি বাঁচালেন না। যদি নারী বাঁচানোই ওনার যদি হতো, তাহলে উনি আরো 100 জনকে বাঁচাতে পারতেন। কিন্তু বেঁচে বেঁচে ওই লীলাবতী ঘোষাল, কারণ ওনার প্রেমে উনি পড়ে যান, এত সুন্দরী মহিলা তিনি। আচ্ছা। এবং পরবর্তী সময় সিফিলিস রোগে আক্রান্ত। এইবার চলে আসি তারিখটা লক্ষ্য করুন, 24শে আগস্ট 1690, যেদিনটা নাকি কলকাতার জন্মদিন তথাকথিত। এই সমস্ত অপকর্ম করা এবং ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচারের জন্য মুঘল সেনাপতি ওর এগেনস্টে মৃত্যু পরোয়ানা জারি করেছে সেই দিন 24শে আগস্ট। মুঘল সেনারা তাড়া করেছে হত্যা করবে বলে। বর্ষাকাল, আগস্ট মাস, 24শে আগস্ট, খুব ঝড় বৃষ্টি হচ্ছে। সৈন্যরা তাড়া করেছে, হঠাৎ তার কাছে খবর এলো যে এক্ষুনি আপনাকে হত্যা করতে আসছে। তো কয়েকটা ছিপ নৌকে 2-4 জনকে নিয়ে বসে ও দক্ষিণের দিকে বেরিয়ে পড়লো, সুতালুটির দিকে ভেসে পড়লো, পালিয়ে আসছে। পেছনে মুঘলরা তাড়া করেছে, ধর 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 ধর। এইবার এসে ও নামলো 3:20 প্রচন্ড ঝড় জল বৃষ্টি হচ্ছে সুতালুটার ঘাটে, অর্থাৎ বাগবাজার। আচ্ছা। এবং এটা হচ্ছে সাবর্ণদের জমিদারি, বিদ্যাধর রায় চৌধুরীর জমিদারি। এবার যখন মুঘল সেনারা দেখলো যে ওরা সাবর্ণদের জমিদারিতে নেমেছে, ওরা তখন ফিরে চলে গেল। আচ্ছা। এবার বিদ্যাধর রায় চৌধুরীর কাছে আকুল ভাবে প্রার্থনা করলো, আমাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হোক এখানেতে, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। তো বিদ্যাধর রায় চৌধুরী ঠিক আছে, তুমি ওইখানেতেই থাকো, তবে কিন্তু ট্যাক্স দিয়ে তোমায় থাকতে হবে। বলো ঠিক আছে, আমি তাই থাকবো। যে লোকটা সিফিলিস রোগে আক্রান্ত, সিফিলিস রোগীরা সূর্যের আলো সহ্য করতে পারে না এবং সারাদিন মদ্যপান করছে, ঘরের মধ্যে কেউ ঢুকলে মদের বোতল আর গ্লাস ছুঁড়ে মারছে, একটা ছোট্ট পণ্য কুটিরে বসবাস করছে সে, আর ওই 2-4 জন তার চেলাচামুন্ডরা যাতায়াত করছে। সন্ধে পর একটু ধাতস্থ হলে, সূর্য ডুবে যাওয়ার পর, পাশে একটা বাঁধানো নিম গাছের তলা ছিল, যেখানে কয়েকজন নেটিভদের সঙ্গে
হুঁকো খেত। 28 মাস বাদে 10ই জানুয়ারি 1693 সালে জোপচার্নক ডায়েড। আচ্ছা, তাহলে এই জোপচার্নকের সঙ্গে কলকাতার কি সম্পর্ক, এই প্রশ্নটা আমি আজকে তোমার সামনে রাখছি। সে কি করে 24শে আগস্ট কলকাতার জন্মদিন হয়ে যায়, আর জোপচার্নক আমাদের জনক, আমাদের প্রতিষ্ঠাতা কিভাবে হয়ে যায়, এই প্রশ্নটার উত্তর আমরা সেই জন্যই হাইকোর্টের কাছে জানতে চাইলাম, যে প্রকৃত ইতিহাসটা আমাদের জানানো হোক, আগামী প্রজন্মকে জানানো হোক। আবার বোঝার ব্যাপার, দেখো কলকাতা নাকি ওই 3টে গ্রাম জোপচার্নক কিনেছিল, এইসব গল্প তো আমাদের প্রচারের মধ্যে সাংঘাতিক। এবং খুব সুন্দর বলা হয় যে মাত্র 1200 টাকায়, 1300 টাকায়, মাত্র 1300 টাকায় সাবর্ণরা বেচে দিলেন কলকাতা। ঠিক তাই। জোপচার্নক মারা গেল 93 সালে। তারপর 96 সাল থেকে তার বড় মেয়ে মারিয়ার হাজব্যান্ড চার্লস আয়ার, সে হলো এখানকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড। এবার তখনও কিন্তু ব্রিটিশদের কোনো ব্যবসা বাণিজ্য নেই এখানে, আমি এটা ক্লিয়ার করে দিতে চাই, কোনো ট্রেডিং নেই কলকাতার বুকে। তখনও ট্রেডিং কারা করছে? আর্মেনিয়ান, পর্তুগিজ, ডাচ। এসে বললো আমরা এখানে একটা ট্রেডিং পোস্ট করতে চাই। বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এলো, বললো খুব ভালো কথা, তোমরা আসবে এখানে, আমার তাহলে প্রজাদের আরো উন্নতি হবে। বললো না, আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার অনুযায়ী উই নিড মোনোপলি রাইটস, এক্সক্লুসিভ, এবং ইউ হ্যাভ টু কিক আউট দ্য আদার ইউরোপিয়ানস ফ্রম হিয়ার। তো বিদ্যাধর রায়চৌধুরী বলল আমার পক্ষে ভাই এই অনৈতিক কাজ করা সম্ভব নয়। যারা 100 বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছে, যারা আমার প্রজা হিসেবে এখানে রয়েছে, আমি তাদের বার করে দিয়ে তোমাকে আমি সুযোগ সুবিধা দেবো, এটা হতে পারে না। এই অনৈতিক কাজ আমার পক্ষে করা সম্ভব না। তো সেটা তো তার পছন্দ হলো না অবভিয়াসলি। এবার কোনো একজন দূতকে ঔরঙ্গজেবের দরবারেতে দিল্লিতে পাঠিয়ে, তখন আগ্রা থেকে দিল্লিতে রাজধানী হয়ে গেছে, কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে ধরে 16,000 টাকা নজরানা দিয়ে একটা ফরমান বার করিয়ে নিয়ে আসা হলো, যে ফরমানে বাংলার সকল জায়গিরদারদের বলা হচ্ছে যে তারা যেন ব্রিটিশদের হেল্প করে। তো এবার ঔরঙ্গজেবের কানে যখন এই কথাটা গেল, ঔরঙ্গজেব তৎক্ষণাৎ তার নাতি আজিম উসমান বাংলার সুবেদারকে বললো সাবর্ণদের বলো ওই ফরমান যেন মানা না হয়, ডিসরিগার্ড করতে বলে। ঠিক তাই। এবার ওরা ফরমান নিয়ে আসছে, এদিকে আজিম উসমান বিদ্যাধর রায়চৌধুরী বলছে এই ফরমান মানবেন না। এবার কি করা যাবে? তখন হালি শহরে বসে একটা গোপন বৈঠক হয়। তো সেখানে ঠিক হয় যে এমনভাবে একটা দলিল রচনা করা হবে যেখানেতে ব্রিটিশদের একটা ধোঁকা দেওয়া হবে। তো সেই মতন একটা দলিল রচনা করা হলো, যেখানেতে বলা হলো যে সুতালুটা, গোবিন্দপুর, কলকাতা, এই 3টে জনপদের, এখানে বলে রাখি 3টে গ্রাম নয়, বর্ধিষ্ণু জনপদ ছিল তখন। এই 3টে জনপদের প্রজাসত্ব আমরা বিক্রি করতে পারি না, তো আমরা জমিদারি সত্ত্ব দেব কি করে? এটা একটা সাধারণ লেখকরা, হিস্টোরিয়ানরা জানে না যে জায়গিরদাররা কখনো জমির মালিক হয় না, জমির মালিক সম্রাট, আমরা তাদের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটর, জায়গিরদার। আমরা প্রজাসত্ব দিতে পারি, আমরা বিক্রি করতে পারি না জমিটা। তো আমরা প্রজাসত্ব দেওয়ার একটা দলিল রচনা হলো। এবার মজার ব্যাপারটা, কিভাবে ধোঁকা দেওয়া হবে? এবং হালি শহরের বাড়িতে মিটিং হলো যে প্রজাসত্ব তুলে দেওয়া হবে এদের হাতে। এবং সবচেয়ে মানে গায়ে কাঁটা দেওয়ার মতো বিষয় যে সেই যে দলিলটা, সেটা আমি এইমাত্র দেখে এলাম, সেটা রাখা রয়েছে এখানে সাবর্ণ সংগ্রহশালা। এবং আমার ধারণা, এই মানে ধারণা নয়, আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে এখানে একটা ট্রিক করা হয়েছিল। ওই দলিলটায় কোনো অ্যাডাল্ট সই করেননি, খুব সুকৌশলে নাবালকদের দিয়ে সই করিয়ে ওইরকম একটা, মানে কি বলবো, আনঅথেন্টিক, নট রিয়েল, মানে এইরকম একটা, যে দলিলের প্রকৃতপক্ষে কোনো ভার নেই, এইরকম একটা দলিল তৈরি করে ওদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এটা কি ঠিক? একদমই তাই। এই যে গোপন বৈঠক হলো, সেখানে ঠিক হলো যে দুটো ভাবেই এটা করা হবে। একটা হচ্ছে বাবারা বেঁচে আছে, তাদের ছেলেদের দিয়ে সই করানো হয়েছে, যেমন বিদ্যাধর রায়চৌধুরী জমিদার, তার ছেলে সই করছে, হু ইজ হি? হ্যাঁ, এরকম 3 জন সই করেছে। টোটাল 5 জনের মধ্যে 2 জন নাবালক, প্রাণ এবং মনোহর দেব, একজনের বয়স 3 বছর, একজনের বয়স 17 বছর। এই হলো দলিলটা তৈরি হলো। এবং তারপর চার্লস আয়ারকে আমাদের বরিশা আটচালাতে ডেকে পাঠানো হলো এবং ওইটা ওদের হাতে তুলে দেয়। এই হলো তোমরা প্রজাসত্ব পেলে কলকাতা, সুতালুটি, গোবিন্দপুরে। এইবার মজার ব্যাপার, 1300 টাকাটা কি? এইটা দেওয়া হলো 1300 টাকা বার্ষিক খাজনার বিনিময়। এবং 1757 পর্যন্ত পলাশী ষড়যন্ত্র বা মির্জাফর বসা পর্যন্ত তারা প্রত্যেক বছর 1300 টাকা খাজনা দিয়ে গেছে। ও, ওটা ওয়ান টাইম নয়, এটা ইয়ারলি 1300 টাকা করে ট্যাক্স। বিক্রি কোথা থেকে হলো?
এবং সেই খাজনা কত কাকে খাজনা দেওয়া হয়েছে তার পূর্ণ একদম ডিটেলস অতুল কৃষ্ণ রায় লক্ষ্মীকান্ত চ্যাপ্টার ইন দ্য সোশ্যাল হিস্ট্রি অফ বেঙ্গল, যে বইটা আমি রিভাইস এডিশন বার করেছি, সেখানে তো একদম ডিটেলস রয়েছে পুরো, কত টাকা কত পয়সা আমাদের বাড়ির লোকেরা সেটা পেয়েছে সেটা। আর 1300 টাকাটা তো 17 ওই সময়কার 1698 সালের 1300 টাকা। আজকে আমরা একটা রাফ হিসেব করছিলাম যারা এই নিয়ে করে, বলছে 3000 কোটি টাকা সম্ভবত। বাপরে বাপ। তাহলে এই যে 1300 টাকায় মাত্র কলকাতা বিক্রি হয়ে গেল, আবার মাত্র কথাটা ইউজ হলো সাইকোলজিক্যাল একটা এফেক্ট দেওয়ার জন্যে। মানুষ ভাববে বাবা 2025 সালে দাঁড়িয়ে 1300 টাকায় কলকাতা সামান্যরা বেচে দিল, ছ্যা ছ্যা ছ্যা। এই যে গল্পটা তৈরি হলো, এটা যে কত বড় মিথ্যে গল্প, এইটা আজকে একটু যদি লজিক দিয়ে আমরা চিন্তা করি তাহলেই আমরা বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে 1300 টাকা বার্ষিক খাজনা, যেটা তারা 1757 অব্দি দিয়ে গেছে, তার হিসেব চাইলে আমি যে কোনো সময় যে কোনো মানুষকে দেখিয়ে দেবো। আচ্ছা, তার পরবর্তী সময় কি হচ্ছে, এবং দ্বিতীয়ত ওটা বিক্রি হয়নি, প্রজাস্বত্ব দেওয়া হয়েছে। যদি বিক্রি হয়ে যায় তাহলে তারা ইয়ারলি কেন ট্যাক্স দেবে কেন ইয়ারলি? ঠিক। সেকেন্ড হলো কি, আর এক দল লেখককে দিয়ে, পেড হিস্টোরিয়ান বা রাইটারদের দিয়ে লেখানো হলো সাবর্ণরা এত গরিব হয়ে গেল ব্রিটিশরা আসার পর যে ওরা এইটা বেচে দিল। বলাই বাহুল্য 1698 সালে আমাদের জায়গিরের রেভিনিউ ছিল 12 লক্ষ টাকা। বাপরে বাপ। তাহলে এই যে গল্পগুলো আমাদের শেখানো হয়েছিল, বলা হয়েছে, কতখানি সত্য থেকে দূর এইটা আমরা আন্দাজ করতে পারি। যোগচান্নকের সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক নেই, তারপরেও চার্লস সায়ারের সঙ্গেও যে দলিল সই হলো সেটাও 1300 টাকার বিনিময়, 3টে গ্রাম বিক্রির তো কোনো ব্যাপারই নয়, সেগুলো ছিল বর্ধিষ্ণু জনপদ। সব ঘটনাটা শুরু হচ্ছে, এরপর মেন যে ঘটনা সেটা শুরু হচ্ছে 1608 সালের 150 বছর বাদে 1757 পলাশীর ষড়যন্ত্র দিয়ে। এইবার তাহলে আমরা আসি সেই 1757 23শে জুন পলাশীর যুদ্ধ, তার আগের ঘটনা কনস্পিরেসি এবং তার আফটারম্যাথ। ঠিক তাই। এই 1757 সাল শুধু বাংলার ইতিহাসে নয়, ভারতের ইতিহাসকেও একদম আমূল পরিবর্তন করে দিল একদম। তার আগে পর্যন্ত ভারতবর্ষে যেভাবে পলিটিক্যাল সোশিও ইকোনমিক সিস্টেমগুলো ছিল, এই 1757 সালের পর সেটা একটা আমূল পরিবর্তন হতে শুরু করলো। তো এটা একটা মাইলস্টোন ইয়ার। এবং দেখা গেল যে আলিবর্দী খান, বাংলার যিনি নবাব, তিনি মারা যাচ্ছেন। তিনি তার মেয়ের ঘরের নাতি সিরাজকে নবাব হওয়ার জন্যে বলছে, এবং সিরাজের তখন 23 বছর বয়স। 23 বছর বয়সে আমরা সকলেই, আমরা যদি আমাদের নিজেদের জীবন দেখি, সেই সময় কলেজেতে আমরা কিভাবে কত কি করেছি প্রত্যেকে, এখানেতে লুকোবার কোনো ব্যাপার নেই, আমাদের প্রত্যেকেরই সেখানেতে বিভিন্ন রকম কর্মকাণ্ড থাকে যেটা সবাইকার অলমোস্ট এক। এবার কেউ যদি বলে আমি সাধু ছিলাম, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। তো সেই একইভাবে সিরাজও একটা 23 বছরের ছেলে, তার যা যা করণীয় সে তাই করতো, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। কিন্তু আলিবর্দী খানের মৃত্যুশয্যা, আলিবর্দী খান তাকে দিয়ে তাকে স্পর্শ করি, এবং দাদুকে অসম্ভব ভালোবাসতেন। সিরাজ প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আজকের পর তুমি আর কোনোদিন মদ্যপান করবে না, এবং সে সেটা করেছিল, এবং তারপর জীবনে মদ খেয়ে দেখেনি নবাব হওয়ার পর। তাই? একদমই তাই। এবং মানে একটা 23 বছরের ছেলে যে মদ্যপান করে, বিভিন্ন রকম কর্মকাণ্ড করে চলেছে, তাকে একদম নবাব হিসেবে যখন আলিবর্দী খান তাকে প্রজেক্ট করছে, তার মধ্যে ট্রান্সফরমেশনটা কোনখানে আসছে, এটাও একটা কিন্তু দেখার জায়গা। এবং সিরাজ সেইটা হয়েছে সিরাজের মধ্যে সেটা। আমরা আগে প্রতাপের মধ্যে একটা খারাপ দিকে ট্রান্সফরমেশন দেখেছি, সিরাজের মধ্যে ভালো দিকে ট্রান্সফরমেশন এখানেতে এলো। এইবার সিরাজ যখন মেয়ের ঘরের নাতি মামার বাড়িতে গিয়ে নবাব হয়েছে, তো তার ফ্যামিলির মধ্যেও কিছু ঘাসটি বেগম, শওকত জাং আর এক মাস্তুতো ভাই, তাদের মধ্যে তো কিছু মন কষাকষি ছিলই, চলেছে। এবার কি হলো, নবাব হয়েই প্রথম ও ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললো তোমরা ফর্টিফিকেশন বন্ধ করো। ফ্রেঞ্চরা চন্দননগরে ফর্টিফিকেশন করছিল, আর ব্রিটিশরা এখন যেখানেতে জিপিও সেই জায়গায় ফর্টিফাই করছিল, ওল্ড ফোর্ট তৈরি করছিল। তো ফ্রেঞ্চরা বন্ধ করে দিল, ইংরেজরা করলো না, কথা শুনলো না।
এবার সৈন্য সামন্ত নিয়ে এসে সব ফোর্ট টোট গুঁড়িয়ে দিল, ওই ব্ল্যাক হোল মনুমেন্টের গল্প টল্প সব মিথ্যা গল্প তৈরি হলো। তো একটা ছোট্ট ঘরের মধ্যে নাকি অসংখ্য ইংরেজদের ঢুকিয়ে সেখানেতে অন্ধকূপ, হত্যা রহস্য এইসব করা হলো। এবং অ্যাকচুয়ালি ঘটনাটা বোধহয় ঘটেছিল যে অরিজিনাল যিনি গভর্নর তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে হলওয়েলকে টেম্পোরারি গভর্নর হিসেবে চুজ করা হয়েছিল। এবং হলওয়েল যখন এই রিপোর্টটা লেখেন তখন এটাকে ইনফ্লেট করে দিয়েছিলেন নাম্বারটাকে। বলা হচ্ছে যে এই যে ঘটনাটা যখন ঘটেছিল তখন সিরাজ সম্পূর্ণ অন্য একটা বাড়িতে বিশ্রাম নিচ্ছেন রাত্রিবেলা তাকে যেহেতু থাকতে হবে, তো অন্য একটা বাড়িতে যখন তিনি বিশ্রাম নিচ্ছেন তখন এই ব্রিটিশদের একটা ব্যাড হ্যাবিট ছিল, ব্রিটিশরা যুদ্ধের মধ্যে মদ খেত প্রভূত পরিমাণ, এবং মাতাল হয়ে তারা তখন এদের মানে নবাবের সৈন্যদের সঙ্গে মারামারি করতে শুরু করে। এবার ওই নবাবের কাছে সেই খবর পৌঁছয়, নবাব তখন বলেন যে কি করবে, ওদের তো কারাগার আছে, সেই কারাগারে বন্ধ করে দাও। এবার ওই একটা রবি ঠাকুরের কথা আছে না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এবার নবাবের কাছে এই ইনফরমেশনটা ছিল না যে অ্যাকচুয়ালি কতজন মানুষের মধ্যে মারামারি হচ্ছে। তখন এরা করে কি, সবাইকে ওই ছোট্ট কারাগারের মধ্যে গাদাগাদি করে ঢুকিয়ে দেয়। বিভিন্ন রকম তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে সম্ভবত মেরে কেটে ওই ডজন খানেক লোক মারা গিয়েছিল, কিন্তু লেটার অন এটা, এবং আমাদের কিছু লোকজনও সেটাতে হাওয়া দিয়েছিল, তার ফলে এটা ইনফ্লেট করতে করতে বলা হয় প্রায় নাকি 1000 খানেক লোক মারা গিয়েছিল। হ্যাঁ, সরি টু ডিস্টার্ব ইউ। হ্যাঁ, তো এবার সেই ঘটনাটাকে সারা পৃথিবীতে একটা কলঙ্কজনক অধ্যায় বলে ছড়িয়ে দেওয়া হলো, এবং এই পাশেতে সিরাজ আলীনগর নামকরণ করলো ওই জায়গার, করে ফিরে চলে গেল। তো এই জায়গাটাকে আবার বিভিন্ন হিস্টোরিয়ানরা ফল অফ ক্যালকাটা বলে দেখাতে চেয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর তো আমরা, ফল অফ ক্যালকাটা কি করা হয়, এবং সিরাজ হচ্ছে আমাদের ওপরেতে সিরাজ, আমরা রিপোর্ট করছি তাকে, এবং বলাই বাহুল্য সিরাজ একটি যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের প্রধান পুরোহিত ছিলেন আমাদের পরিবারের, এবং সিরাজ এবং বৃষ্টি হচ্ছিল না নাকি, তো সেই জন্য একটা বড় যজ্ঞর আয়োজন করেছিলেন, সেই দায়িত্ব দিয়েছিলেন সাবর্ণদের। এবং সিরাজের একটি খঞ্জর আমার লকারেতে আজও রাখা আছে, যেটা উনি সেই সময়তে আমাদের পূর্বপুরুষকে দিয়েছিলেন, সেটা তো হাতির দাঁতের খঞ্জর একটা, ঠিক আছে একদম। তো সিরাজের সঙ্গে আমাদের তো সেই রকম একদম ফ্যামিলি ফ্রেন্ডশিপ এরকম ঘটনা, কারণ সেও তো মুঘলদের আন্ডারে, আমরা তার আন্ডারেতে। তো ফল অফ ক্যালকাটা এটাও একটা মিথ্যা গল্প। অ্যাডমিনিস্ট্রেটর তো আমরা, দে ওয়ার নট দ্য অ্যাডমিনিস্ট্রেটরস, তারা জোর করে এসে দখল করছে জায়গা জমি। তো এবার ফিরে চলে গেল। এইবার রবার্ট ক্লাইভকে ফোর্ট সেন্ট জর্জ থেকে কলকাতায় পাঠানো হলো যে কি ঘটনা ঘটেছে তুমি গিয়ে দেখো। এইবার যার নাম এবার উঠে আসছে তিনি হলেন নবকৃষ্ণদেব। এই নবকৃষ্ণদেবের ঠাকুরদা ছিলেন রূপকিনী দেব। তিনি আমাদের বাড়ির নায়েব ছিলেন, খুব ভালো লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন। তার ছেলে রামচরণ দেবও নায়েব ছিলেন, কিন্তু তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় কোনো একটা বিশেষ কারণে। কি কারণে? সম্ভবত হিসেবপত্র এবং তহবিল তছরূপ এরকম কিছু ঘটনা ঘটেছিল বলে জানা যায়। তো ঠিক আছে, এই নবকৃষ্ণদেব ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান শেখাতেন এবং নিজে নো ডাউট খুব ভালো পড়াশুনো জানা স্কলার। এই নবকৃষ্ণদেব উইথ জগৎ শেঠ, বলে রাখা ভালো, জগৎ শেঠ কিন্তু একটা পার্টিকুলার মানুষ না, ওটাও একটা পোস্ট, বিভিন্ন সময় বিভিন্ন জগৎ শেঠ ছিল। আচ্ছা, ওই মানে জগৎ শেঠ বলতে তো ব্যাংকারকে রিপ্রেজেন্ট, রাইট? তো বিভিন্ন সময় বিভিন্ন, যেমন আদিশুর বিভিন্ন সময় বিভিন্ন জন, জগৎ শেঠও বিভিন্ন সময় বিভিন্ন জন ছিল। তো এই সময় যে জগৎ শেঠ ছিল তিনি এশিয়ার সবথেকে বড় ব্যাংকার, এশিয়ার সবচেয়ে বড় ব্যাংকার, রাইট? কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণনগর একদম, উমিচাঁদ, রাজবল্লভ, এরা মিলে একটা গোল টেবিল বৈঠকে বসলো, এবং সেখানেতে এই নবকৃষ্ণদেব এবং বাকিরা রবার্ট ক্লাইভের মাথায় এটা ঢোকাতে সক্ষম হলো যে তোমরা এখন পলিটিক্যাল পাওয়ার চাইছো, এসেছিলে ট্রেড করতে, এখন তোমরা পলিটিক্যাল পাওয়ার চাইছো। সেইটা করতে গেলে বাংলা সুবা, যা সব থেকে বড় সুবা এবং মোস্ট প্রসপারাস ল্যান্ড, যার নবাব হচ্ছে সিরাজ, তাকে হটাতেই হবে এখান থেকে, এবং আমরা তোমার সঙ্গে আছি সিরাজকে হটাবো বলে। তুমি এখান থেকে যে রেভিনিউটা পাবে সেটা দিয়ে সহজেই তুমি সারা ভারতবর্ষে যুদ্ধ করতে পারবে, এবং তুমি অনেক ভারতকে বিভিন্ন জায়গা তুমি দখল করে তোমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, ডিরেক্ট কন্ট্রোল অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই বদ বুদ্ধিটা দিল নবকৃষ্ণদেব।
এবার বোরে হিসেবে ব্যবহার করা হলো হচ্ছে শওকত জাং, ঘাসটি বেগম, মীর জাফরকে। এবার 23শে জুন যুদ্ধ শুরু হলো। ওরা তো যুদ্ধ করলো না বা ব্রিটিশের সাইডে চলে গেল। এবার সিরাজ পালিয়ে গেল। কয়েকদিন বাদে ধরা পড়লো, মিরান তাকে হত্যা করে তার মুন্ডু নিয়ে উল্লাস করলো সারা মুর্শিদাবাদ জুড়ে। এবার বাংলার যে রাজকোষ ট্রেজারি সেটা লুট। আমি এটা যাব, তবে তার আগে দর্শকদের একটা জিনিস গুগল করে নিতে বলবো। এই যাদের কথা বলা হলো, এই যে কনস্পিরেটর যারা সিরাজকে হত্যা করেছিলেন, তাদের প্রত্যেকের পরবর্তীকালে মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে। তাদের পরিণতি হয়েছিল ভয়ঙ্কর, করুণ এবং মর্মান্তিক। কার কার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল সেটা গুগল করে দেখুন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানান প্লিজ। তাই এবং রাজকোষ এবার লুট, রাজকোষ লুট হয়ে গেল। নবকৃষ্ণদেব 12খানা স্বর্ণালঙ্কার ভর্তি নৌকো সবকিছু নিয়ে এসে তৈরি করলেন শোভাবাজার রাজবাড়ি। আচ্ছা, সেটা ওই তোষাখানার থেকে? একদমই তাই। আচ্ছা, সিরাজের তোষাখানার থেকে একদমই তাই। এবং সেই জমিটাও নাকি শোভারাম বসাকের জমি জোর জবরদখল করে নেওয়া, এটাও শোনা যায়। আচ্ছা, শোভারাম বসাকদের থেকেই তো শোভাবাজার নাম। আর একটা গল্পও আছে যে ওই যে ওনার মাতৃ শ্রাদ্ধের দিন বিকেলবেলা যে বাজি, সন্ধ্যেবেলা যে বাজি পোড়ানো হয়েছিল, ওপারের লোক সেই শোভা দেখে বলেছিল কি শোভা, শোভাবাজার। এরকম সব জায়গারই নামকরণের পেছনে বিভিন্ন রয়েছে। কিন্তু শোভারাম বসাক বলে একজন মানুষ ছিলেন যার জমি ছিল সেই জায়গাটা, এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এবার ওটা থেকেই নামকরণ হয়েছে কিনা, দ্যাট ইজ আ ডিফারেন্ট টপিক। বেশ। এবার শোভাবাজার রাজবাড়ি তৈরি হলো। 1757তেই দুর্গা পুজো শুরু হলো। হয়তো তখন পুরো রাজবাড়ি তৈরি হয়নি, 2-3 মাসের মধ্যে অত বড় রাজবাড়ি তো তৈরি হওয়া সম্ভব নয়। হয়তো ঠাকুর দালানটা তৈরি হয়ে গেছে, সেখানে দুর্গাপুজো শুরু হলো। 1757 সালে দুর্গাপুজো শুরু হলো এবং তার আগে পর্যন্ত বলা হয় যে সাবর্ণরা যে পুজো করেছে বা অন্যরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্গা পুজো। এই হয়ে গেল দুর্গোৎসব, অর্থাৎ উৎসবে পরিণত হয়ে গেল দুর্গা। আচ্ছা আচ্ছা। এবং সেইখানেতে কি ঘটনা ঘটলো, রবার্ট ক্লাইভ এসছে উদ্বোধন করতে বা চিফ গেস্ট হয়ে। উইলসন হোটেল মানে গ্রেট ইস্টার্ন হোটেল, জাত মারলো 3 সেন, তার মধ্যে উইলসন জাত মারলো 3 সেন। কে কে? একটা হচ্ছে উইলসন হোটেল যেখানে বিফ খেতে যায় সব হিন্দুরা, আচ্ছা। একটা হচ্ছে কেশব সেন, কেশব সেন, আর একটা হচ্ছে স্টেশন যেখানেতে কোনো জাতি ধর্ম থাকে না, পাশাপাশি বসে যেতে হয়। তাহলে জাত মারলো 3 সেন। তার মধ্যে এই উইলসন হোটেল থেকে গরুর মাংস এলো, গোমাংস এলো একদম ওই ঠাকুর দালানে রবার্ট ক্লাইভের জন্য। দুর্গাপুজো হচ্ছে যেখানে, একদম। আচ্ছা। নিকি এসছে এলাহাবাদ থেকে, নাচ দেখাচ্ছে। নিকি হচ্ছে তখনকার বিখ্যাত সেই বাইজি, বাইজি নর্তকী, নাচ দেখাচ্ছে। তো একদিকে সেই হচ্ছে, একদিকে দুর্গাপুজো হচ্ছে। দিস ওয়াজ দ্য স্টার্ট অফ আ ডিগ্রেডিং কালচার অফ দ্য বেঙ্গলি জার। এই শুরু হলো বাবু কালচারের প্রথম নমুনা যদি হয় এই জায়গাটা। তারপর তো আমরা নেক্সট 150-200 বছরেতে বাবু কালচারের যা নমুনা পাই, মানে সেই ফিলোসফির সঙ্গে সাবর্ণ পরিবার ফিলোসফি টোটালি ডিফারেন্ট। এবং ওই যে পার্মানেন্ট সেটেলমেন্টের পর যারা জমিদারি কিনলেন তাদের মধ্যেই বাবু কালচারটা হয়ে উঠলো। তারাই একটা মানে শহরে বসে জমিদারি করছে বীরভূম পুরুলিয়াতে, তারা জমির কিছুই জানে না এবং প্রজাদের ওপর অত্যাচার করছে সেই সব জমিদার। এরকম গল্প তো আমাদের অজস্র আমাদের লিটারেচারেতে রয়েছে। তো এই নবকৃষ্ণদেব এই ঘটনা ঘটলো। তার নাতি হচ্ছে রাধাকান্ত দেব। আর মজার ব্যাপার, রানী রাসমণি সিরিয়াল সবাই দেখেছে এবং সেখানে রাধাকান্ত দেব আমার সামনে বসে আছে। যাই হোক, তো সেই রাধাকান্ত দেব তিনি তো সমাজপতি হয়ে নিজেকে প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং রানী রাসমণির সঙ্গেও বিভিন্ন কারণেতে তার মতবিরোধ হলো। এবং দেখা গেল সেটা হচ্ছে যে ডিরোজিও যখন 23 বছর বয়স, যখন সে খেতে পাচ্ছে না, যক্ষা রোগে আক্রান্ত, খাবার দেবে বলে তাকে ঠাকুর দালানে ডেকে জুতোর মালা পরানো হলো। এবং এইটা কিন্তু আমরা খুব সহজেই ঝড় সিনেমাতে আমরা বহুবার, আমি ছোটবেলা থেকে বহুবার দেখেছি, এইগুলোই আমার একদম একদম তাই। তো এইভাবে সিনেমার মাধ্যমে লিটারেচারের মাধ্যমে কিন্তু ছোট ছোট ঘটনা উঠে এসছে যেগুলোকে আমরা বিশ্লেষণ করিনি কিন্তু এতদিন পর্যন্ত। সেই ঘটনা ঘটলো কারণ তিনি ওই যে
যে জাতপাত মানতেন না, করতেন না, তাই জন্য তাকে শাস্তি দিতে হবে জুতোর মালা পরিয়ে সকলের সামনে। মানে কতখানি ইনহিউম্যান একটা মানুষ হতে পারে যে লোকটা যক্ষা রোগে আক্রান্ত, একবেলা খেতে পায় না, তাকে খাবার লোভ দেখিয়ে এনে জুতোর মালা পরিয়ে অপমান করা হচ্ছে। মানে এটা বাঙালি সমাজের কত বড় একটা লজ্জা হতে পারে এটা আমাদের কাছে। রামমোহনের সঙ্গে বোধহয় একটা রামমোহনের খড়ম মেরে মাথা ফাটিয়ে দিল, এবং 1000 লোকের সই প্রিভি কাউন্সিল লন্ডনে পাঠানো হলো যাতে সতীদাহ ব্যান না হয়, আটকাতে পারলেন না। বিদ্যাসাগরকে চরমভাবে বারবার হেনস্থা করেছেন যাতে বিধবা বিবাহ প্রচলন না হয়। আবার এই বিদ্যাসাগর মহাশয় কিন্তু আমাদের সূর্যকুমার রায়চৌধুরীর পরম বন্ধু, এবং তিনি আমাদের পারিবারিক বন্ধু। তিনি ওই 1856 সালে যে বছর বিধবা বিবাহ আইন প্রচলন হলো, তিনি বরিশা হাই স্কুল উদ্বোধন করে গেছেন। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উদ্বোধন করেছেন। আচ্ছা, না আমি এইখানে হ্যাঁ সরি টু, যেমন তুমি এই পার্সপেক্টিভে বললে যে 1300 টাকা কি আজকের 1300 টাকা ভাবছো, তখনকার দিনের 1300 টাকা। আমি এই চরিত্রটা করেছিলাম বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল যে রাধাকান্ত দেব বাহাদুর কিন্তু মানে বেসিক্যালি কোথাও একটা ওনাদের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, সোশ্যাল স্ট্যান্ড পয়েন্ট, সেক্ষেত্রে সম্ভবত এই রামমোহন মাড়েদের বাড়ির যে মানে রাসমণিদের বাড়ির যে, এবং তার সঙ্গে আমাদের ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা সবাই কম্প্যারিটিভলি উদার যে মনোভাব, সে রেনেসাঁস যে মনোভাব, তাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। কিন্তু অন দ্য কন্ট্রারি শোভাবাজার রাজবাড়ি যেহেতু জাত কাছারির দায়িত্বে ছিলেন, কোথাও গিয়ে এটা তো আমাদের মানতে হবে যে গোঁড়া হিন্দু সমাজ একটা প্রচন্ড পাওয়ারফুল সমাজ ছিল তখন। তো কোথাও গোঁড়া হিন্দুদের যেহেতু ওনারা রিপ্রেজেন্ট করতেন, এটা বোধহয় ওদের কিছুটা বদারেশনও ছিল যে ওরা বাধ্য ছিলেন এক অর্থে, এই যে সতীদাহ প্রথার বিরোধিতা তো অ্যাকচুয়ালি ব্রাহ্মণরা করছিলেন, যে সতীদাহ প্রথা রদ করা যাবে না, এর বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে, এবং যেহেতু সেই রিপ্রেজেন্টেশনটা উনি করছেন, সেই কারণেও বোধহয় কোথাও ওরা এই ধরনের স্ট্যান্ড পয়েন্ট গুলো নিত। এবং ন্যাচারালি তোমরা পুরো উল্টো দিকে ছিলে, এবং এক অর্থে দেখতে গেলে তোমরা মোগলদের রিপ্রেজেন্টেটিভ ছিলে কলকাতায়, ওনারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এইখানে একটা কনফ্লিক্ট তৈরি হবেই, তোমাদের দুজনের কনফ্লিক্ট তৈরি হবেই। আই এম জাস্ট স্টেটিং দ্য ফ্যাক্টস। কিন্তু আমি আবার রাধাকান্ত দেবের বেশ কিছু কিন্তু উদার কাজকর্মও ছিল, যেমন সম্ভবত ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে একটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। মেয়েদের স্কুল প্রবর্তনের ক্ষেত্রেও ওনার কোথাও একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু অন দ্য কন্ট্রারি এটাও মানতে অসুবিধে নেই যে এই যে গ্রুপটা, যেমন ধরো এই বাঙালির রেনেসাঁ বলা হচ্ছে যে সময়টাকে, সেইখানের ক্ষেত্রে এরা পুরো উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন, সেটাও অস্বীকার করা যায় না। প্লিজ, আমি একটু কাটলাম স্যার। না না না, একদম এইগুলোই তো মানুষকে জানানো, এই যে ছোট ছোট গল্পের মধ্যেই তো মানুষকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য। আমি যেমন নবকৃষ্ণদেবের ঠাকুরদাদা রূপকিনীদেব, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এটা আমি বারবার বলেছি, এবং নবকৃষ্ণদেব নিজে যে অত্যন্ত পড়াশোনা জানা স্কলার ছিলেন আমি সেটাও বলেছি। আমার একটা জিনিস মজা লাগছে, এটাও একটা সমাপতন বলতে পারো, যে আমি যদি হিস্ট্রিতে সত্যি সত্যি চলে, আমার চোখ বুঝে যাচ্ছে, তোমার সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছিল তুমি সাবর্ণ রায়চৌধুরীদের বংশের এই মুহূর্তে একজন স্কলারলি পার্সন। মানে যে কোনো জিনিস অথেন্টিকেট করতে, মানে স্ট্যাম্প মারানোর জন্য কার কাছে যেতে হবে, চলে যাও, ওনার কাছে চলে যাও, উনি যদি বলে দেন এটা হয়েছিল তাহলে হয়েছিল। এরকম যদি সত্যি হাইপোথেটিক্যালি যদি এরকম একটা ঘটনা ঘটতে পারতো কোনোভাবে, যে 1-to-1 conversation with you and a representative of Dev family, যিনি তোমার মতোই লার্নেড হবেন, তাহলে ইট কুড হ্যাভ বিন আ ভেরি ইন্টারেস্টিং কম্প্যারিটিভ ডিসকাশন। এটা আমার ভেবে ভাল লাগছে, মানে কোথাও গিয়ে আমি সেই কারণেই বোধহয় রাধাকান্তর দিকটা একটু বললাম। এবার এইরকম পাশাপাশি বসে আলোচনা হয়েছে, হয়নি তা নয়, হয়েছে অনেকবারই হয়েছে এটা, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় আমি যখন এই পয়েন্টস গুলো যখন বলছি, তার আর কাউন্টার আর আসেনি, কারণ তারাও একটা জায়গায় জানে যে কি আমি একদম ব্লেটেন্টলি নেকেড ট্রুথটাকে আমি মানুষের সামনে তুলে দিই। এইটা আমার কাছে খুব, এইবার মানুষ বিচার করুক কোনটা ঠিক। আমি দেবশ্রী রায়চৌধুরী বলছি বলেই যে সেটা ঠিক শেষ কথা হতে পারে না, মানুষ লজিক্যাল বিচার করুক। আমি শুধু মানুষের সামনে তথ্যগুলো দিয়ে দিলাম, এবার দর্শকরা, আজকে যেমন দর্শকরা
তারা নিজেরা ভাবুক, একটুখানি লজিক্যাল ইতিহাসটা ভাবুক যে সেই সময়টা কেমন ছিল, সেই সময়টা কি ঘটেছিল। আমি এই জিনিসটা মানুষের হাতে ছেড়ে দিতে, এই যে এত ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে, আমি প্রত্যেককে বলি, প্রতিটা সেমিনারে আমি যেখানে কলেজেতে যাই প্রথম কথাই বলি যে আমি আজকে সেমিনারে বলতে এসেছি বলে এই নয় যে দেবশ্রী রায়চৌধুরী যা বলছে সেটাকে ব্লাইন্ডলি শোনো, তোমরা জাজটা করো, নিজে বাড়িতে গিয়ে নিজের মতন করে জাজ করো, জাজ করে দেখো এবার যে আমার কথাগুলোর কোনো সত্যতা আছে কিনা। আচ্ছা, যখন এই তার মানে বেসিক্যালি যখন এই মোগল সাম্রাজ্যের এক অর্থে পতনই হলো এবং সিরাজ হেরে গেলেন, সেই সময় থেকে মোটামুটি ভাবে কি সাবর্ণরা স্ক্যাটার্ড হয়ে যেতে আরম্ভ করলেন? এইবার কি ঘটনা ঘটলো, মীর জাফরকে তো পাপেট রুলার হিসেবে বসিয়ে দিল, প্রথমবার, দুবার বসেছিল। মীর জাফর ফার্স্ট কাজ যেটা করলো, এই 24 পরগনা, যার একটা পরগনা আমাদের ছিল, এই 24 পরগনাটাই রবার্ট ক্লাইভকে উপহার দিয়ে দিল, গিফট করে দিল। রাইট। তাহলে সিরাজের পতন হলো মৃত্যুর মাধ্যমে, আর এই সনদের মাধ্যমে আমাদেরও ডিক্লাইন হয়ে গেল, আমরা পকেটসে চলে এলো, আমাদের আর অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস রইল না। আচ্ছা, তাহলে এই যে নবকৃষ্টদেব বা তাদের সঙ্গীদের যে পলাশীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র নিয়ে আমার দাদু প্রণব রায়, বাংলা গীতির জাদুকর যিনি, তিনি ভুলো না বাঙালি, পলাশীর প্রান্তরে ডুবলো বাংলার তথা ভারতের সূর্যগানটা রচনা করলেন, এবং আমাদের আরতি মুখোপাধ্যায়ের প্রথম বেসিক গান সেটা। আচ্ছা, তো সেইটা তৈরি হলো। তো সেই ঘটনার ফলে যেমন সিরাজ বা নবাবের পতন হলো, ব্রিটিশরা এসে গেল, ঠিক একইভাবে সাবর্ণ পরিবারেরও পতন হলো বলতে হয়। তাহলে 1608 থেকে 1757 প্রি ব্রিটিশ এরাতে এই 150 বছর ছিল সাবর্ণদের রাজত্ব এই জায়গাতে। তাহলে পলাশীর এই 1757-এতে পলিটিক্যাল, সোশিও ইকোনমিক এই একটা বিশাল আমূল পরিবর্তন ঘটলো সারা ভারতবর্ষতে, এবং তারপরেতে এই বেঙ্গল সুবার, তারপরেতে ব্যাটল অফ বক্সার, তারপরেতে দিওয়ানি পেয়ে গেল ওরা, মীর কাসেম, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এবার ওরাই হয়ে উঠলো ভারতের বিধাতা, এবং সেই মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে কিছু একদম। তো এই 1757 থেকেই শুরু হলো কিন্তু ভারতের সূর্য অস্তমিত হওয়া, যা 47 সাল পর্যন্ত অস্তমিত ছিল। আচ্ছা, একেবারে শেষের অংশে আমরা এসে পৌঁছেছি। আমার বেসিক্যালি দুটো জিনিস জানার। এক নম্বর, আমি যতটুকু জেনেছি তাতে মীর জাফর একজন কারাপ্ট মানুষ ছিলেন, আপাদমস্তক, এবং বেসিক্যালি উনি ইনফ্লেট করতেন এবং ইনফ্লেট করাতে হেল্প করতেন। মানে ওই 10,000ই মনসবদার হিসেবে যতজন ছিল তাদের মধ্যে অনেকে এমন ছিল যাদের কাছে হয়তো 100 ঘোড়সওয়ারও নেই। তিনি বলে দিলেন, হ্যাঁ তোমায় 10,000 মনসবদার বলে দিচ্ছি, তুমি মাইনে করি পাবে, আমাকে সেখান থেকে কিছু ভাগ দিও, এবং ওই ডে ড্রিম করতেন বাদশাহ হওয়ার। তো এই যে পুরো কনস্পিরেসিটা, এটাতে ওনার কন্ট্রিবিউশন কতটা ছিল? অর হি ওয়াজ আ পাপেট দেয়ার অলসো? কনস্পিরেসিতে আমি প্রথমেই বলেছি উনি বোরে ছিলেন। আসল কনস্পিরেটর হচ্ছে না দাদার দেন নবকৃষ্টদেব, জগৎ শেঠ, উমিচাঁদ, কৃষ্ণচন্দ্র রায়, রাজবল্লভ, তাদের, আর এদের লিডার নবকৃষ্টদেব। আচ্ছা, তার মানে নবকৃষ্ণদেবই মাস্টার মাইন্ডটা নবকৃষ্ণদেব একদম। এই পলাশী ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হচ্ছেন রবার্ট ক্লাইভও নয়, হচ্ছেন নবকৃষ্টদেব, কারণ নবকৃষ্টদেবই রবার্ট ক্লাইভের মাথায় এই বদ বুদ্ধিগুলো সব ঢুকিয়েছিলেন। আচ্ছা, এবার আমরা শেষ অংশ, জিওগ্রাফিক্যালি আমাদের একদম পুরনো যে কলকাতা, সেই পুরনো কলকাতা কোন জায়গাটা ছিল, কতটুকু ছিল রাদার? কারণ শহরটা এখন বাড়তে বাড়তে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তখন তো আগে সল্টলেকও ছিল না, রাজারহাট তো ছিলই না। অ্যাকচুয়াল কলকাতাটা কতটুকু ছিল? দেখো, দিহি কলকাতা যেটা বলা হয়েছে, সেই জায়গাটা হচ্ছে এখন যে জায়গাতে চৌরঙ্গি, যে জায়গাতে জিপিও রয়েছে, যে জায়গায় আমাদের প্রথম কাছারি বাড়ি, এখন যেখানেতে রাইটার্স বিল্ডিং ছিল, ওইখানে আমাদের প্রথম কাছারি বাড়ি ছিল, আমাদের শ্যামরায়ের মন্দির ছিল, যেটা 1774-এ ভাঙে ওই রাইটার্স বিল্ডিং তৈরি হয়। তো এই জায়গাটা হচ্ছে তোমার মানে হুগলি নদী থেকে এই পাশে যে হোয়াইট টাউন যেটা, সেটা হচ্ছে যে কলিকাতা, ডিহি কলিকাতা। আচ্ছা, ও পাশটা হচ্ছে তোমার বাগবাজারের দিকে হচ্ছে সুতা লুটা, নট নুটি। সুতোগুলো লাটায়ের মধ্যে থাকতো, তাই লুটা, সেটা অপভ্রংশ হয়ে গেল নুটি। ও আচ্ছা, সব জায়গায় ডকুমেন্টে আছে সুতা লুটা। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল নাম। আর গোবিন্দপুর হচ্ছে আমাদের এই কলকাতা শেষ হলো, তারপরেতে খিদিরপুর থেকে এপাশে লম্বা যদি আমরা একটা ট্র্যাক্ট বানাই ভবানীপুর পর্যন্ত, এই জায়গাটা হচ্ছে গোবিন্দপুর।
আচ্ছা, এই যে সুতালুটা বা সুতানুটি কোথায় শেষ হয়ে যাচ্ছে? এটা কি চিতপুরের ওই খালের পাড়ে শেষ হয়ে যাচ্ছে? ওই দিকে তো চিতপুরের খালের পাড়ে গিয়ে চিতপুর খালের এপারে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে তুমি আমায় বলো যে চিতপুরের যে ওপারটা, মানে আমি যেখানকার ছেলে, কাশীপুর বলো, আমাদের তাহলে পিনকোড ক্যালকাটা 2 কেন? এই কারণেতেই যে ওই জায়গাটা তোমার তখন তো আর কাশীপুর নাম হয়তো ছিল না, চিতপুরেরই অংশ বলে ওটা। চিতপুর একটা ওল্ড সিভিলাইজেশন, ঠিক যেভাবে সুতালুটা গোবিন্দপুর কলকাতা, ওখানে চিতপুর একটা বর্ধিষ্ণু জনপদ ছিল সেখানেতে, প্রাচীন জনপদ একদম। সেই জন্যই তো যখন 1774-তে যখন এই পিনকোডসগুলো হলো, তখন তো কলকাতা 2 ওটা, বরিশা কলকাতা 8, পরপর ওখান থেকে পিনকোডসগুলো হয়ে প্রাচীন জনপদ, পিনকোডগুলোই প্রমাণ করে দেয় কোথায় কোথায় প্রাচীন জনপদ ছিল। এখন হচ্ছে কলকাতা 110, 112 এইসব চলছে এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং তারপরেতে হচ্ছে তোমার ওইটা হয়ে গেল, চিতপুরের পরেই হচ্ছে নিমতা, বিরাটি, বেলঘরিয়া, পানিহাটি ওই জোন, তারপরেতে হালি শহর, আর এ পাশেতে হচ্ছে তোমার কালীক্ষেত্র, তারপরেতে হচ্ছে গিয়ে তোমার বরিশা, সরসুনা, এইগুলো হচ্ছে সব থেকে বড় বড় জনপদ। আচ্ছা, হালি শহরও কি খুব বর্ধিষ্ণু ছিল অঞ্চল? একদমই, ওই যে বললাম যে পঞ্চানন গঙ্গোপাধ্যায়ের সময় হালি শহর, সেই সময় মানে বারাণসীর সঙ্গে হালি শহরকে তুলনা করা হতো। এবং যত আমাদের এই যে ওল্ড ফ্যামিলিজ গুলো রয়েছে, সবাইকার কিন্তু হালি শহরের কোনো না কোনো থেকে তারা অন্য জায়গায় এসছে। হালি শহর হচ্ছে আমাদের কালচারাল মানে ক্যাপিটাল সেই সময়কার। ওদিকে বেনারস যদি হয়, বাংলায় হচ্ছে হালি শহর। গ্রেট। তার মানে অ্যাকচুয়ালি হালি শহরের যারা বাসিন্দা, তারা গর্ব করে বলতে পারেন যে তারা হালি শহরের সেই কালচারাল হেরিটেজটা। যদি আমাদের এপিসোড কোনো হালি শহরের মানুষ দেখেন, তাহলে তিনিও আমাদের কমেন্ট করে জানান এবং বলুন যে আই এম প্রাউড অফ হালি শহর। এবং দুর্গাপুজোর পর বিজয়ার বৈঠক বলে একটা ওখানকার পৌরসভা করেছিল, তো সেখানে গিয়ে আমি কিন্তু পরিষ্কারভাবে হালি শহরের যে ইতিহাসটা তুলে ধরেছিলাম। এবং আর একটা তুলে ধরা, যে হালি শহরে যেটা বলা হয় রামপ্রসাদের ভিটে, সেটা আদৌ রামপ্রসাদের ভিটে নয়, রামপ্রসাদ সেনের ভিটে নয়, না, সেটা আমাদের বাড়ির অংশ। রামপ্রসাদ সেন আমাদের বাড়িতে থাকতেন, খেতেন, সেটা আবার একটা আলাদা ইতিহাস। এবং সেই ইতিহাসটা আমি সেখানেতে প্রশাসনের সামনে, এর সামনে একদম পরিষ্কারভাবে বলে এসেছি যে ভুল ইতিহাস নিয়ে দয়া করে চলবেন না। এই জায়গাটা রামপ্রসাদের সাধন পীঠ, এবং সেই ইতিহাসটা সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরা হোক। কেন এটাকে মিথ্যে একটা ভিটে বলে রামপ্রসাদ সেনের সাধন পীঠ? মানে ওখানেই ওই পঞ্চমুণ্ডির আসনটা রয়েছে। পঞ্চমুণ্ডির আসনটা কার? ওনার গুরুদেব রামকৃষ্ণ রায়চৌধুরীর, আমার পূর্বপুরুষ যিনি। এবং এই যে বলা হয়ে থাকে যে পঞ্চমুণ্ডির আসনে সাধক বসে সিদ্ধি লাভ করেন, সেই পঞ্চমুণ্ডির আসন একটা বোধহয় 100 বছর বা এরকম সময় ধরে ওই চার্জটা নাকি থাকে। ঠিক তাই। তো সেই কারণে রামপ্রসাদ সেনের পরবর্তীকালে এবং ওই রামকৃষ্ণ রায়চৌধুরী শেষ বসেছিলেন ওখানে, ওনার মারা যাবার 20 বছর বাদে রামপ্রসাদ সেন ওখানে আসছেন, সেই চার্জটাই তো উনি পেয়েছেন। রামকৃষ্ণ রায়চৌধুরীর সেই চার্জ যেটা তুমি বলছো, সেটাই রামপ্রসাদের মধ্যে গেছিল। আচ্ছা, আমরা আজকের এই পর্বটা এখানেই শেষ করব, কিন্তু আপনাদের বলে রাখি এটা একটা সিরিজ হতে চলেছে এবং এই সিরিজের বিভিন্ন অংশে আমরা সাবর্ণ রায়চৌধুরী, সেই সঙ্গে সমসাময়িক কলকাতা, এই দুটোরই বিবর্তন এবং অন্যান্য ইতিহাস চর্চা করে থাকব। আপনাদের যাদের আজকের এপিসোড ভালো লাগলো, তারা প্লিজ আপনাদের কমেন্ট করে জানান যে আপনারা কি কি জিনিসগুলো জানতে চাইছেন, তাহলে আপনাদের কাছে আমরা সেই এপিসোডটাই তুলে নিয়ে আসবো। আর প্লিজ একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যত আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, তত বেটার স্পিকারদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারবো। দেবর্ষিদার কাছে নিয়ে আমি একটা যোগাযোগ ধরে আমি একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই সংযুক্তাদিকে, কারণ সংযুক্তাদি ছাড়া এই যোগাযোগটা সম্ভব ছিল না। এবং এই যোগাযোগটা হয়েছে বলেই কিন্তু আজকে আমি অনেক কষ্টে কনভিন্স করে বসাতে পেরেছি। কষ্ট করতে হয়নি, রিকোয়েস্ট করেছি, এতটা সময় দিয়েছেন। কিন্তু সবার ক্ষেত্রে তো এরকম ঘটে না, লোকজন চ্যানেল খুলে একটু সাবস্ক্রাইবার দেখেন। তাই দয়া করে একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের আরও বেটার এপিসোড উপহার দিতে পারি। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ।